Time's up, students. ওকে, তো তুমি যদি না চাও যে তোমার অবস্থা এরকম হোক, তাহলে ওয়ান্স अगेन ওয়েলকাম টু মেডি ম্যাথ। সো আজকে বেসিক্যালি আমরা এক ক্লাসে মেডিকেল ফিজিক্স এর 15 15 নাম্বার এনশিওর করব, এবং আমরা চেষ্টা করব ফিজিক্স সেকেন্ড পেপারেও যেন আমরা ফিজিক্স ফার্স্ট পেপারের মতো যতগুলো ফিজিক্সের ম্যাথ আসবে মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রত্যেকটা খুব ইজিলি সলভ করতে পারি। এবং আজকে আমরা প্রত্যেকটা ম্যাথ হাতে কলমে ধরে ধরে তোমাকে করাই দিব, এবং আমি তোমাকে এনশিওর করতে পারি এই ম্যাথগুলো বুঝে বুঝে তুমি যদি করো, এর বাইরে সিম্পলি একটা সিঙ্গেল অ্যামাউন্ট অফ ম্যাথও কিন্তু তোমার পরীক্ষায় আসবে না। সো আর কথাবার্তা না বলে লেটস গেট স্টার্টেড। দিস ইজ এন ইনফিনিটি এন্ড ওয়েলকাম এভরিওয়ান। ওকে, তো ফার্স্টে হচ্ছে আমরা আজকে তাপগতিবিদ্যা সলভ করব। সো তাপগতিবিদ্যার প্রথম যে ম্যাথ আছে, যে তাপমাত্রায় সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেল একই মান দিবে বা একই পার্ট দিবে। সো এইটা অবশ্যই তোমার ভর্তি পরীক্ষায় আসার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো আমি কিছু ম্যাথ হচ্ছে তোমাকে দাগায় দেই, যেই ম্যাথগুলো তোমার ভর্তি পরীক্ষায় আসার চান্স হচ্ছে বেশি। ওকে, সো এই পর্যায়ে আসো আমরা একটু হচ্ছে সলভ করে ফেলি ইজি পিজি ম্যাথটা। ওকে, সো আমরা রিলেশনটা জানি যে সি ভাগ 5 ইজ ইকুয়াল এফ মাইনাস 32/9 ইকুয়াল কে মাইনাস 273 অথবা 273.15 বলে অনেকে, ডিভাইড ভাগ হচ্ছে 5। সো এখান থেকে আমাকে কিন্তু প্রশ্নে বলাই হয়েছে যে সেলসিয়াস এবং ফারেনহাইট একই পার্ট দিবে। সেলসিয়াস আমি পাঠের মানটা যা পাবো, ফারেনহাইট আমি পাঠের মানটা ঠিক তাই পাবো। তাহলে সেলসিয়াসে পাঠের মানটা যদি x হয়, তাহলে আমাদের ফারেনহাইটেও পাঠের মানটা x ই হইতে হবে। সো এখান থেকে সলভ আউট করলে 9x, ওই পাশ থেকে 5x একবারে করে দিলে 4x ইকুয়াল হচ্ছে -160। এখান থেকে আমাদের x এর মানটা হবে -40। -40 হচ্ছে ওই তাপমাত্রা যেই তাপমাত্রাতে আমি বাজার থেকে একটা সেলসিয়াস এবং একটা ফারেনহাইট স্কেল কিনে আনলে দুইটাই আমার কি হবে বলতো, একই বা সেম পার্ট দিবে। সো তোমরা একটা কাজ করবা বাসায়, যে কোন তাপমাত্রায় সেলসিয়াস ফারেনহাইট একই পার্ট দিবে দেখবা, কোন তাপমাত্রায় ফারেনহাইট এবং কেলভিন একই পার্ট দিবে -574.25, এটাও দেখবা। এবং কোন তাপমাত্রাতেই সেলসিয়াস এবং কেলভিন যে একই পার্ট দিবে না, এটাও তুমি দেখবা বা এনশিওর করবা। ওকে, এরপরে বলছে কোন সংস্থা পরিবেশ থেকে 800 জুল তাপ শক্তি শোষণ করায়। আচ্ছা, পরিবেশ থেকে যে তাপ শক্তি শোষণ করছে তার মান বলা আছে 800 জুল। এর অন্তস্থ শক্তি যে বৃদ্ধি পাইছে, অন্তস্থ শক্তি যে পরিবর্তন 500 জুল। তাহলে বলছে যে পরিবেশের উপরে সম্পাদিত কাজের যে পরিমাণ, সেই কাজের পরিমাণটা কত। সো এটার জন্য অবশ্যই তোমাকে একটা তাপগতিবিদ্যার ফার্স্ট যে ল আছে বা প্রথম যে সূত্র আছে, সেই সূত্রটা তোমাকে জানতে হবে। সূত্রটা ভেরি ইজি, যে আমাদের ডিকিউ ইজ ইকুয়াল ঢাকা ইউনিভার্সিটি প্লাস হচ্ছে কাজ। ঢাকা ইউনিভার্সিটি পাইতে গেলে তোমাদের কাজ করতে হবে, এইভাবে আমি মনে রাখতাম। বুঝতে পারছো? সো এখান থেকে আমাদের লাগবে কি কাজ। তো কাজের মানটা হবে ডিডব্লিউ। সো ডিডব্লিউ এর মানটা কি হবে, ডিকিউ মাইনাস ডিইউ। সো এখানে আমাদের ডিকিউর যে ভ্যালু আছে, ডিকিউর ভ্যালু দেওয়া আছে তাপ শক্তি শোষণ 800 জুল আর অন্তস্থ শক্তি যে পরিবর্তন 500 জুল। 800 থেকে যদি 500 বিয়োগ করি, আমরা খুব ইজিলি আমাদের অ্যানসারটা পেয়ে যাব কত, 300 জুল। ভেরি ভেরি ইজি। ওকে, একটা ইঞ্জিন এত জুল তাপ গ্রহণ করে এত জুল তাপ বর্জন করলে ইঞ্জিনের দক্ষতা কত। এটাও ভেরি 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 সিম্পল একটা ম্যাথ। ইঞ্জিনের যে দক্ষতা সেটা হবে এটা ইকুয়াল 1 - Q2 ভাগ Q1। তাহলে আমাদের এখান থেকে Q2 এর ভ্যালুটা কত আছে দেখি তো। Q2 এর ভ্যালুটা আছে হচ্ছে আমাদের এইটা, Q1 এর ভ্যালু আছে হচ্ছে এইটা। বা আমরা যদি চাই আরো ইজিলিও কিন্তু করতে পারি। ইঞ্জিনের ক্ষেত্রে ইটার মানটা হচ্ছে কি বলতো, W ডিভাইডেড ভাগ হচ্ছে Q1। W সমান সমান কি, Q1 মাইনাস হচ্ছে Q2, ইঞ্জিনের যেই কাজের মান। আচ্ছা, তাহলে এখান থেকে ঘুরে ফিরে 1 - Q2 বা Q1 করলে যা আসতো তাই কিন্তু আসছে। সো এটা একটু আমি ভেঙে তোমাকে দেখাইছি, বাট এইটা কিন্তু আর আমি তোমাকে ভেঙে দেখাবো না। এই এই ম্যাথটা কিন্তু আর ভেঙে দেখাবো না, এটার সূত্রটা একটু ডেসক্রিপটিভলি আমি তোমাকে বা বিস্তারিতভাবে একটু করে দিয়েছি। তো এইবার সিম্পলি হচ্ছে আমি মান বসাবো, মান বসে ডিরেক্ট এটার যে ভ্যালুটা আছে এটার ভ্যালুটা হচ্ছে বের করে ফেলবো। সো এখান থেকে আমাদের হবে 1 - Q2 ভাগ হচ্ছে Q1। ওকে, তাহলে Q2 এর মান আছে 2400 এবং আমাদের Q1 এর মান আছে কত, 3400।
আর যেহেতু পার্সেন্টেজ করতে হবে তাহলে অবশ্যই তুমি একটা 100% দ্বারা এটাকে হচ্ছে গুণ করবা। তাহলে সিম্পলি যদি সলভ করতে চাও, নিচে কত আছে বলো তো 3400, উপরে 3400 সাথে 1 গুণ করবো -2400 মানে 1000 বা 1000 গুণ হচ্ছে কত 100%। তাহলে 100 দিয়ে তুমি যেটা কাটো এটা 34 হয়ে যাবে। 100 ভাগ 34 কত? 100 ভাগ 33 যদি থাকতো সেটা 33.33 হইতো, বাট 100 ভাগ 34 যেহেতু আছে 30 এর কাছাকাছি কিছু একটা হবে। এইটা 30% এর কাছাকাছি কিছু একটা হবে। আমরা যেটা তাকে দেখি এই যে 29.41%, 29.41% কিন্তু এটা সলভ। ওকে, আচ্ছা তো এখানেও দুইটা তাপমাত্রা দেওয়া আছে, তবে মাথায় রাখতে হবে অবশ্যই ক্যালভিনে নেওয়া লাগবে। এই তাপমাত্রাকে যদি আমরা ক্যালভিনে নিয়ে নেই, এটা আমরা পাবো 503 ক্যালভিন, এবং এটাকে যদি আমরা ক্যালভিনে নেই আমরা এখান থেকে পাবো মোটামুটি ভাবে 300 ক্যালভিন। তাহলে এখান থেকে কি হবে, কি কি দেওয়া আছে, যেটা তাপমাত্রা দেওয়া আছে, কর্মদক্ষতা চাইছে, তাহলে বেসিক্যালি 1 মাইনাস T2 ভাগ হচ্ছে T1, তাহলে আবারও সেম 500, আচ্ছা উপরে হবে T2, তাহলে T2 যদি হয় তাহলে উপরে হবে হচ্ছে 300, নিচে হবে হচ্ছে 503 ইনটু হচ্ছে 100%। ওকে, তাহলে এখান থেকে তুমি নিচে রাখবা 503, 503 আর একটু সুন্দর করে লিখি। ওকে, আর উপরে 503 থেকে 300 বিয়োগ করলে তুমি এখান থেকে পাবা 303, উপরে হচ্ছে 100%। 100 দিয়ে এটাকে কাটলে 50.3 এর মতো হবে। আর 50.3 50 200 এর মধ্যে 4 বার যায়, 50 200 এর মধ্যে 4 বার যায়, তাহলে এইটা 50 যেহেতু আছে 200 এর মধ্যে 4 বার যায় নাকি। আচ্ছা ওইখানে কিন্তু আবার 100% আছে, তাহলে 4, তাহলে এখানে আমাদের আছে কত 503, উপরে আছে হচ্ছে 203, তাহলে এটা হচ্ছে নিচে কাটাকাটি করতে হবে তাই তো, 203 দিয়ে 503 রে। ওকে, তো এটাকে আমরা 50 চিন্তা করছিলাম, 50 দিয়ে যদি আমি করি 50 আর উপর যে 200 চিন্তা করি সেই কেসে আমার 4 হইতো, বাট এখানে নিচে যেহেতু 500 আছে বা 503 আছে তাহলে এটা 0.4 হবে, এটা হবে 0.4 ইনটু হচ্ছে 100%। তাহলে 0.4 ইনটু 100% আমরা যদি করি 0.2 ঘর ডানে চলে আসবে, তাহলে এখান থেকে আমরা অ্যানসারটা পেয়ে যাব 40% বা অ্যারাউন্ড 40%, ইকুইভ্যালেন্ট বা হচ্ছে ভেরি ক্লোজ টু। এখানে আবার ইকুয়াল দিছি, তাহলে অ্যানসারটা কিন্তু এই যে আমাদের 40%। ওকে, একটি রেফ্রিজারেটরের তোমার শীতল তাপাদার থেকে এত জুল তাপ গ্রহণ করে উষ্ণ তাপাদারে এত জুল হচ্ছে বর্জন করে, ফ্রিজের হচ্ছে কর্মদক্ষতা বা কার্য সম্পাদন সহগ বা তোমার কোএফিসিয়েন্ট চাইছে আর কি, সিওপি চাইছে, যেটা ইঞ্জিনের ইটার মতোই কাজ করে। সো এটার ক্ষেত্রে তুমি একটা ইজি শর্টকাট হচ্ছে মনে রাখতে পারো, ঠিক আছে, সেটা কি, নিচে হবে হচ্ছে কাজ, উপরে হবে হচ্ছে Q2, এই কাজের পরিচয়টা হচ্ছে Q2 মাইনাস Q1, দ্যাট মিন্স তোমার যেই দুইটা তাপ শক্তি মেনশন করা থাকবে, যেই দুইটা তাপ শক্তি মেনশন করা থাকবে সেই দুইটা তুমি বেসিক্যালি হচ্ছে বিয়োগ করবা। সো বিয়োগ করলে তুমি পাবা হচ্ছে 600 আর হচ্ছে 450, তুমি পাবো হচ্ছে 150, আর উপরে যে Q2 আছে এই Q2 অ্যাকচুয়ালি ইন্ডিকেট করে কতটুকু তাপ সে গ্রহণ করছে, সে তাপ গ্রহণ করছে কতটুকু বলতো 450, সেটা ক্যালকুলেশন করলে তুমি 3 পাবা। ফ্রিজের যে কোএফিসিয়েন্ট বা কার্য সম্পাদন সহগ আছে ইঞ্জিনের যেটা ইটা বা কর্মদক্ষতা, আমরা অ্যানসারটা পাইলাম 3। ওকে, এরপরে তাপগতিবিদ্যার পরে আমরা সলভ করব হচ্ছে স্থির তড়িৎ। স্থির তড়িতের তিনটা সূত্র আমি একটু তোমাকে মনে করিয়ে দিই, যে ভি বা বিভব যেটা আছে স্কেলার রাশি, এইটার মানটা হচ্ছে কে ইনটু কিউ ডিভাইড বাই হচ্ছে আর, এটা স্কেলার রাশি, এরকম হচ্ছে ভোল্টে পাবা। তারপর আমাদের যে তড়িৎ তীব্রতা বা তড়িৎ প্রাবল্য যেটা আছে কে ইনটু কিউ ভাগ আর স্কয়ার, এটা ভেক্টর রাশি, একক হবে নিউটন পার কুলাম। এবং আমাদের কুলাম্বের যে বল আছে সেটা হবে কে ইনটু কিউ1 ইনটু কিউ2, অথবা সেম হলে কিউ স্কয়ার ভাগ হচ্ছে আর স্কয়ার। এবং এই যে আমাদের কে, এই কুলম কনস্ট্যান্টের মধ্যে যে কেটা আছে বা এই জায়গায় যে কেটা বসবে সেটা হবে 9 ইনটু 10 টু দি পাওয়ার 9, একটু বলে রাখলাম। তাহলে আর আরো কিছু সূত্র তুমি একটু দেখতে পারো, যে এই দুইটা তুমি একটু ফলো আপ করো। দেখো আমরা, হ্যাঁ যে এই দুইটা, জাস্ট এ সেকেন্ড, আচ্ছা আমাদের এটাতে একটু ক্লিক করে গেছে, তারপর এটা একটু আমরা হচ্ছে ফিক্স করে নেই। আচ্ছা এই স্লাইডটা আমাদের হচ্ছে এই ছিল, পারফেক্ট। ওকে ঠিক আছে, ওকে পারফেক্ট। তাহলে ওকে 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 ঠিক আছে, কোনো প্যারা নাই। ওকে, তাহলে এখান থেকে আমরা এই দুইটা দিকে একটু যদি তাকাই ই আর ভি এর মধ্যে রিলেশন, তাহলে এখান থেকে আমরা বুঝতে পারি যে ই ইকুয়াল ভি ভাগ আর, অথবা ভি ইকুয়াল হচ্ছে ই আর। সো এটা কিন্তু লাগবে পরীক্ষায়, এটা কিন্তু একটু ভালোভাবে বাবা দেখবা, এটা একটু ভালো করে দেখবা। আর এই দুটার মধ্যে তুমি তাকাও, এই দুটো যদি তাকাও তাহলে তুমি এখান থেকে এফ ইকুয়াল চাইলে লিখতে পারবা হচ্ছে ই কিউ লিখতে পারবা। তাহলে এইগুলা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে আসছে যে একটা সুষম তড়িৎ ক্ষেত্রে এত ব্যবধানে অবস্থিত দুটি বিন্দু বিভব পার্থক্য দেওয়া আছে, এবং বিভব পার্থক্য দেওয়া থাকার পরে
তোমার কাছে প্রাবল্যে যে মানটা আছে সেই প্রাবল্যের মানটা হচ্ছে চাচ্ছে। তাহলে ভেরি 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 ইজি, বিকজ অলরেডি এই রিলেশনটা আছে, রিলেশনটা কিন্তু আমি তোমাকে বলে দিয়েছি। তাহলে যদি বলে দিয়ে থাকি তাহলে আসো সলভ করি। সলভ করলে আমরা কি পাবো, ই ইকুয়াল ভি ডিভাইড ভাগ হচ্ছে আর। তো ভি এর মান আছে হচ্ছে 200, এবং তোমাদের এখানে আর যেটা আছে 50 সেন্টিমিটার, একে 100 দিয়ে ভাগ করলে 50 বাই 100 মানে হাফ, মানে 0.5। তাহলে এই যে 2 আছে এটা উপরে উঠে যাবে, তাহলে এখান থেকে তুমি পাবা 400। আর তড়িৎ প্রাবল্য যেহেতু আছে, এটাকে তুমি নিউটন পার কুলাম বা ভোল্ট পার মিটারও বলতে পারবা। কেন ভোল্ট পার মিটার বলতে পারবা, ভি এর এককটা হচ্ছে ভোল্ট আর দূরত্ব বারের এককটা হচ্ছে মিটার, এজন্য ভোল্ট পার মিটারও বলা যাবে। 122 এ যে প্রবলেমটা আছে এইটা ইম্পর্টেন্ট ফর মেডিকেল ইউনিভার্সিটি এন্ড অলসো বুয়েট, রেট কুয়েট, যেখানে তুমি দাও সব জায়গার জন্য এটা গুরুত্বপূর্ণ। বর্গক্ষেত্রের 3টি কৌণিক বিন্দুতে, সো এটা যদি তোমাকে একটু আমি ফিগারে কে বুঝাই যে ঘটনাটা অ্যাকচুয়ালি কি ঘটে। তোমার যদি একটা বর্গক্ষেত্র থাকে, ওকে, তাহলে এবার সে কিছু কর্ণ তোমাকে আইকে দেই, মানে বেসিকটা যাতে তুমি ভালোভাবে বুঝো। এই যে, আচ্ছা আমরা এইখান থেকে হচ্ছে নিয়ে আসি, ওকে, এই একটা কর্ণ, আচ্ছা এই হচ্ছে আমাদের একটা কর্ণ, এবার আরেকটা কর্ণ হচ্ছে আমরা নিয়ে আসি। আচ্ছা এইটা হচ্ছে আমাদের একটু ইয়ে করতে হবে। আচ্ছা আচ্ছা আগের জায়গায় একটু রাখি, রাখার পরে আরেকটা কর্ণ হচ্ছে আমরা নিয়ে আসি। এবার এটাকে একটু হচ্ছে পারফেক্টলি আমরা বসানোর ট্রাই করি। ওকে, পারফেক্টলি বসছে। তো এই বর্গের 3টা কৌণিক বিন্দুতে তুমি যে 3টা চার্জ রাখো, একটু ভালো করে বুঝবা যে এখানে চার্জ রাখছো Q1, এখানে রাখছো Q2, এখানে রাখছো Q3, এবং Q4 এর মানটা কত তুমি জানো না, এবং তুমি চাও এই যে কেন্দ্র আছে এই কেন্দ্রে বিভবের মানটা 0 পাইতে। তাহলে এই যে কেন্দ্রে যে বিভবটা আছে, এই কেন্দ্রের বিভবটা কিন্তু বেসিকলি 4টা আধানের কারণে যে বিভব সৃষ্টি হবে তাদের প্রত্যেকটা 4টার বিভবের যোগফল। কেন্দ্রে যে বিভবটা সেটা 4টার বিভবের যোগফল। তো মনে রাখবা 4টা আধানের সমষ্টি যদি 0 হয়, 4টার আধানের সমষ্টি যদি 0 হয়, তাহলেই আমাদের যে কেন্দ্র বা সেন্টার আছে ওই কেন্দ্র বা সেন্টারে বিভবের মানটা 0 হবে। বুঝতে পারছো? আর সামেশন অফ কিউ মানে কি, যে Q1 প্লাস Q2 প্লাস Q3 প্লাস Q4, এই 4টা যোগফল 0 হইতে হবে। সো এখান থেকে আমাদের দেখো, তুমি পাওয়ার নিয়ে ঘাবড়ায়ও না, পাওয়ার কিন্তু সবারই সেম আছে। তুমি জাস্ট ভ্যালুগুলো নিয়ে ভাবো, একটা আছে 2, একটা আছে -1, একটা আছে 8, একটা আছে হচ্ছে আমাদের 2, তারপরে একটা আছে হচ্ছে আমাদের -1, একটা আছে আমাদের 8। তাহলে আমাদের Q4 এর মানটা কত হবে? অবশ্যই Q4 এর যে মানটা হইতে হবে 8 আর 2 10, 10 এর থেকে 1 গেলে হচ্ছে 9, তাহলে Q4 এর মান এখানে 9 আছে, ওই পাশে গেলে -9 হয়ে যাবে। আর যেহেতু পাওয়ারটা আমাদের 10 ইনভার্স 9 করেছিল, অবশ্যই অবশ্যই এবং অবশ্যই আমরা যে উত্তরটা পাবো সেই উত্তরটা পাবো 9 ইনটু 10 ইনভার্স 9 কুলম, 9 ইনটু 10 ইনভার্স 9 কুলম। আশা করি এই বেসিকটা মনে রাখতে পারবো। ওকে, ঠিক আছে, পারফেক্ট। এবার সমান ধারকত্বের 4টি ধারকের শ্রেণী সমবায়ে থাকাকালীন সমতল ধারকত্ব তাদের সমান্তরাল সমবায়ে থাকাকালীন সমতুল ধারকত্বের কত? অর্থাৎ 4টা ধারক আছে, একবার আমরা শ্রেণীতে যুক্ত করব, একবার আমরা সমান্তরালে যুক্ত করব। আচ্ছা, তাহলে ব্যাপারটা একটা শর্টকাট মনে রাখবা, SS7 স্পেশাল, সেটা হচ্ছে সমান্তরালে যে ধারকত্ব আর শ্রেণীতে যে ধারকত্ব, এইটার অনুপাতটা আজীবন n স্কয়ারের ইকুয়াল হবে, আজীবন n স্কয়ারের ইকুয়াল হবে। তাহলে এই যে আমাদের সিপি ভাগ সিএস আছে, আর 4টা তুমি ধারক নিছো 16, তাহলে সমান্তরালে যুক্ত করলে তুল্য ধারকত্ব অবশ্যই শ্রেণী বা সিরিজে যুক্ত করা ধারকত্বের 16 গুণ হইতে হবে। আর উল্টাটাও সত্যি, সিএস দিয়ে যদি তুমি বলো তাহলে সেইটা অবশ্যই তোমার প্যারালাল বা সমান্তরালে যেটা আছে তার 16 ভাগের 1 ভাগ হবে। ওকে, 4 মাইক্রোফ্যারাডের 4টি ধারককে সিরিজে সংযোগ করা হলো, তাহলে তাদের সমতুল ধারকত্ব কত? ভেরি ভেরি সিম্পল। তো যেটা হবে, এখানে 4টাকে তুমি কি করছো? শ্রেণীতে যুক্ত করছো। শ্রেণীতে যুক্ত করলে সূত্র হবে রোধের ক্ষেত্রে সমান্তরালে যেটা আছে সেইটা, রোধের ক্ষেত্রে সমান্তরালে যেটা আছে সেইটা। তো এটাকে তুমি ভাঙাও, অনেক বোকাই আছে যে এই ম্যাথটা সলভ করবে এইভাবে, যে 1/4 প্লাস 1/4 প্লাস 1/4 প্লাস 1/4 হোল ইনভার্স 1, লসও করবে, অমুক করবে, তেমুক করবে। এত কিছু করার চান্স নাই, এত কিছু করার সময়ও নাই, এরকম বোকামি করলে চান্স কিন্তু তুমি পাবে না। তাহলে এইটা করা যে নিয়ম, সেম মানের যদি অনেকগুলা ধারককে তুমি এইভাবে যুক্ত করো একসাথে, সেম মানের অনেকগুলা ধারককে শ্রেণীতে যুক্ত করো, তাদের তুল্য ধারকত্বের মান হবে যে কোনো একটা ধারকের মান ভাগ হচ্ছে মোট কয়টা ধারক আছে সেইটা।
তাইলে এখানে আমাদের একটা ধারকের মান আছে 4 মাইক্রোফ্যারাড এবং নিচে বলছি যেই কয়টা ধারক আছে সেটা দিয়ে ভাগ করতে হবে। মোট ধারক আছে কয়টা? 4টা। তাহলে এখান থেকে অ্যান্সার হবে 1 মাইক্রোফ্যারাড। এখান থেকে অ্যান্সার হবে 1 মাইক্রোফ্যারাড অথবা 1 ইনটু 10 ইনভার্স 6 ফ্যারাড। 1 ইনটু 10 ইনভার্স 6 ফ্যারাড। ওকে, 40 ফ্যারাড ধারকত্ব বিশিষ্ট পরিবাহকের বিভব এত, এতে কত আধান প্রদান করতে হবে? তো ইজি পিজি লেমন স্কুইজি ম্যাথ। তুমি যদি জানো কিউ ইকুয়াল সিভি, এইটা জানলেই কাজ শেষ। আর সঞ্চিত শক্তি এটা নাই এখানে, বাট লাগতে পারে। সঞ্চিত শক্তি যে ফর্মুলা হাফ সিভি স্কোয়ার, এইটারও আরো দুইটা ফর্মুলা বানানো যায়, এইটারও আরো দুইটা ফর্মুলা বানানো যায়। ঠিক আছে, আচ্ছা, তো এটা আবার সি ইউ মনে করো না, এটা কিন্তু কিউ ইকুয়াল হচ্ছে সিভি। কিউ মানে হচ্ছে কি তোমার যে চার্জের কথা বলতে সেই চার্জ, সি মানে হচ্ছে ধারকের কথা বলতে সি বা ধারকত্ব, ভিটা হচ্ছে বিভব। ওকে, তাহলে এখানে 40 ফ্যারাড ধারকত্ব বিশিষ্ট, 40 ফ্যারাড ধারকত্ব বিশিষ্ট বিভব দেওয়া আছে, ভি দেওয়া আছে 8 ভোল্ট এবং আমাদের কিউ দেওয়া আছে কত? 40। তাহলে কিউ ভাগ ভি মানে কি? কিউ ভাগ ভি মানে তো সি, কিউ ভাগ ভি মানে তো সি, তাহলে সি এর মান কত? 40 ভাগ 8, তাহলে 40 গুণ 8 হবে, কারণ কিউ ইকুয়াল টু সিভি। এখানে আমাদের আচ্ছা ধারকত্ব দেওয়া আছে, ধারকত্ব আছে মানে সি আছে আর এখানে ভি আছে। তাহলে আমার চাইছে কি কত আধান প্রদান করতে হবে। তাহলে কিউ ইকুয়াল কি সিভি না, সি এর মান 40, ভি এর মান 8, 40 গুণ 8 মানে 320। তুমি এখান থেকে খুব ইজি পিজি ভাবে অ্যান্সারটা পেয়ে যাবে 320 কুলাম। যেহেতু তোমার এখানে কি চাইছে? আধান চাইছে, আধানের এসআই একক হচ্ছে কুলাম। ওকে, এবার আমরা চলে যাব চলতরিতে। চলতরিতের ফার্স্ট যে এমসিকিউটা আছে, কোন পরিবাহীর রোধ এত, এর মধ্যে দিয়ে এত এম্পিয়ার প্রবাহ এত মিনিট কাল প্রবাহিত হলে উৎপন্ন তাপের মান কি হবে? তো মনে রাখবা H ইকুয়াল I স্কয়ার RT, এটা হচ্ছে জুলে, এটা কিসে বলতো? জুলে। আর তুমি যখন এখানে 0.24 নিবা এবং I স্কয়ার RT ইউজ করবা, এটা কিন্তু জুলে থাকবে না, বরং এটা ক্যালোরিতে চলে যাবে, বিকজ 1 জুল মানে 0.24 ক্যালোরি আর 1 ক্যালোরি মানে 4.2 জুল। ঠিক আছে, পারফেক্ট, আশা করি বুঝছো। তাহলে এখান থেকে এটা যদি আমরা সলভ করতে চাই, তাহলে আমরা যেটা হবে 0.24, তারপরে আমাদের হচ্ছে আই স্কয়ার, আই এর মান 1, 1 স্কয়ার করার কোনো দরকার নাই। আর মানে রোধ, রোধের মান আছে কত দেখি? রোধের মান আছে 25। এরপর সময়, সময় যদিও তারা বলছে কত বলছে বলো, তাকাও প্রশ্নের দিকে। প্রশ্নের সময় বলছে হচ্ছে 2.5 মিনিট, বাট আমরা এটা সেকেন্ডে নিয়ে যাব। তো সেকেন্ডে যদি নিয়ে যাই, আড়াই মিনিট মানে কি? 1 মিনিটে 60 সেকেন্ড, তাহলে 2 মিনিটে 120 সেকেন্ড, আড়াই মিনিটে 150 সেকেন্ড। এখানে নিব হচ্ছে 150। তুমি সিম্পলি 24 গুণ 50 গুণ 150 আর 24 লেখার জন্য এখানে নিব হচ্ছে 100। 50 ঘরের নামটা যদি জানো, 50 100 এর মধ্যে যাবে 2 বার, 150 এর মধ্যে হচ্ছে যাবে 3 বার। 2 দিয়ে 24 কে কাটলে পাবো হচ্ছে 12। আচ্ছা, তাহলে 3 12 কত? 36। 36 গুণ 25 করলে যা আসে এটাই আমার অ্যান্সার। 36 গুণ 25 যদি করি, 10 দিয়ে গুণ দিলে 360, আবারও 10 দিয়ে গুণ দিলে 360, আরো 180, 360 প্লাস 360 প্লাস হচ্ছে 180 করলে 900 ক্যালোরি আসতেছে। মুখে মুখেই গুণটা করে ফেললাম, অ্যান্সার কই আছে? এই যে দেখো তো 900 ক্যালোরি আসছে কিনা। যদি 100 ওয়াটের একটি বাল্ব প্রতিদিন 5 ঘন্টা করে 30 দিন জ্বালানো হয়, বৈদ্যুতিক শক্তি উৎপন্ন হবে কতটুকু? তাহলে W ইকুয়াল কি পিটি। তাহলে পি এর মান কত আছে বলো? পি এর মান দেওয়া আছে হচ্ছে আমাদের ক্ষমতার মান 100 ওয়াট দেওয়া আছে এবং আমরা 5 ঘন্টা করে 30, দেখো 30 দিন চালাইছি, 5 ঘন্টা করে 30 দিন হচ্ছে জ্বালাইছি। তাহলে সময়ের মান কি হবে? সময়ের মান তুমি কিলোওয়াট ঘন্টায় রাখতে চাও, 5 ঘন্টা দেওয়া আছে আর এখানে 30 দিন দেওয়া আছে। ওকে, আসলে সলভ করে দিচ্ছি। সো আমাদের এইটার যে সমাধানটা হবে, পি এর যে ভ্যালু আছে ওয়াটে আছে, বাট আমরা কিলোওয়াট ঘন্টায় নিব। তাহলে কিলোওয়াট যদি করতে চাই 100 ভাগ 1000, দ্যাট মিন 0.1 কিলোওয়াট হয়ে যাবে। তাহলে 0.1 হবে হচ্ছে কিলোওয়াট, ঘন্টা পরে পাবো কিলোওয়াট পাবো, তাহলে 0.1। এবার সময়ের যেটা মান আছে 5 ঘন্টা 30 দিন, তাহলে 150 ঘন্টা। তাহলে 150 কে 0.1 দ্বারা যে গুণ দাও, এটা মানে 1/10 ইন্টু 150, ঠান্ডা মাথায় দেখো 15। আর তোমার পি এর মানটা কিলোওয়াটে আছে, সময়ের মানটা ঘন্টায় আছে। কিলোওয়াট ঘন্টা মানে 15 ইউনিট। বিদ্যুৎ বিল বা বিদ্যুৎ কতটুকু পুরাইতেছো? 15 ইউনিট পুরাইতেছো। বিদ্যুৎ বিলের যদি ম্যাথ দিত, 1 ইউনিটের দাম যদি 5 টাকা, 15 ইউনিটের দাম হবে 15 ইন্টু 5।
ওকে, 5 ওহম, 10 ওহম, 15 ওহম রোধ ত্রয়কে শ্রেণী ও সমান্তরালে সাজালে তুল্য রোধ কত হবে? আচ্ছা, একবার শ্রেণীতে সাজাতে বলছে, একবার সমান্তরালে। শ্রেণীতে জাস্ট যোগ করে দিবা, তিনটা যদি তুমি যোগ করে দাও বাবা, 5 10 15 আর 15 15 হচ্ছে 30। আর সমান্তরাল যদি করো 1/5, 1/10, 1/15, লসাগু হবে হচ্ছে 15। দেখো আমি দেখাই দিচ্ছি, লসাগু হবে 15। সো 15 5 15 মধ্যে যাবে হচ্ছে 3 বার, 10 15 মধ্যে 5 10 15 লসাগুটা আগে একটু দেখি, চেক দিয়ে নেই। তাহলে 5 দিয়ে যদি দেই একবার, দুইবার, তিনবার, পরে কিছু দিয়ে যাবে না, তাহলে 3 দুগুণে 6। ও কাহিনী দেখছো, 30 লসাগু হচ্ছে 30। দেখছো, এই জন্য লসাগুটা একটু করবা, ধুমধাম করবা না, লসাগু হবে হচ্ছে 30। ওকে, লসাগু যদি 30 হয়, তাহলে 5 30 এর মধ্যে যাবে হচ্ছে 6 বার, 10 যাবে 3 বার, 15 যাবে 2 বার, 6 3 9 9 2 11, 11/30। 11/30 করলে যেটা হবে এটাই হচ্ছে তোমার অ্যান্সার। বুঝতে পারছো? আর এটা উল্টাইতে হবে, কিন্তু এটা যেটা পাইছো এটা 1/rp এর মান, হোল ইনভার্স 1 কিন্তু করে নাই। rp এর মান কি হবে? ইজি হয়ে গেল, 30/11। নিচে যদি 10 থাকতো তুমি 3 অ্যান্সার করতা, তাহলে এটা 11 তো 10 এর থেকে বড়, এটা 30 এর 3 এর একটু কম, 2.7 বা 2.8 এর কাছাকাছি কিছু একটা হবে, আমি অ্যাজিউম করে নিলাম 2.8 এর মতোই হবে। তুমি চাইলে 11 দিয়ে 30 কে ভাগ দিয়েও দেখতে পারো, এটা 2.8 এর কাছাকাছি কোন ভ্যালুই কিন্তু হবে। তাহলে অ্যানসারটা মিলাই দেখি, ইয়েস, অ্যানসারটা এই যে আমাদের 2.72। ভেরি গুড। ওকে, একটি ধাতব রোধের উষ্ণতা এত থেকে এত বৃদ্ধি পেলে এর রোধ 10% বাড়ে, ধাতু রোধের উষ্ণতা গুণাঙ্ক কত? সো মেডিকেলে এই টাইপের প্রশ্নটা আসতে পারে, এই টাইপের প্রশ্নতে অনেকেরই উইকনেস থাকে। এটা দেখবা, তারপরে এটা দেখবা, এটা দেখবা, স্টার দিয়ে দিলাম, স্টার অনুযায়ী হচ্ছে তুমি ম্যাথগুলার ইম্পর্টেন্স বা সিগনিফিকেন্স বুঝে নিবা। ওকে, তাহলে আমরা সূত্র জানি যে ধাতুর রোধে যে উষ্ণতা গুণাঙ্কের মানে বেসিক যে সূত্র, যে আর থিটা ইকুয়াল প্রমাণ অবস্থায় রোধ 1 প্লাস আলফা তাপমাত্রার পরিবর্তন বা হচ্ছে ডেল থিটা বেসিকলি। ওকে, আলফাটা হচ্ছে রোধের উষ্ণতা গুণাঙ্ক। 10 ডিগ্রি থেকে 100 ডিগ্রি হইছে, সেটা আমরা বুঝলাম, 10% বাড়ছে, সেটা আমরা বাড়ায় নিলাম। ঠিক আছে, আর থিটার মান কি হবে? আগে যেটা আছে তার কত পার্সেন্ট বাড়ছে? 10%। 10% মানে আগেরটা প্লাস আগেরটা 10%। এখান থেকে 10/100 মানে কত? 1/10 মানে 0.1। তাহলে 1 আর নট প্লাস 0.1 আর নট মানে 1.1 আর নট। এইটা বোঝাটা ইম্পর্টেন্ট। তাইলে আমাদের আর থিটার নতুন যে মান সেটা কত? 1.1 আর নট। আর আর নটটা আগে থেকেই আছে। আর এই যে আমাদের ডেল থিটা, ডেল থিটার ভ্যালু কত? 10 থেকে কি 100 হইছে না? ভালো করে বুঝো, ডেল থিটার ভ্যালু কি 10 থেকে 100 হইছে না? সো বাবা 10 থেকে যদি 100 হয় তুমি 90 পাবো কিনা? তাহলে ক্যালকুলেশনটা বেসিক্যালি এরকম যে 1.1 ইজ ইকুয়াল আর নট। আর নটের মান কত? আর নটের মান কত বলো? আর নটের যে মান আছে এখানে তো ভাগাই নেওয়া হয়েছে, এটা হচ্ছে আমাদের বেসিক্যালি হচ্ছে এখানে 1 আর এখান থেকে হচ্ছে কত? 90 আলফা। তাহলে 1 প্লাস 90 আলফা। তাহলে এখান থেকে আমাদের 90 আলফার যে মান 1.1 মাইনাস 1, দ্যাট মিনস 0.1। সো এখান থেকে আলফার যে ভ্যালু আমরা পাবো 0.1 ভাগ হচ্ছে 90। ওকে, সো অনেকে প্যারা খায়া যায়। তুমি একটা কাজ করবা, বলতে পারো যে কি কাজ করব? এই যে তোমার যে 0.1 আছে না, এটা ঠান্ডা মাথায় ভাবো। 0.1 রে তুমি তো 1 বানাইলা, কথার কথা, তাহলে এইখানে কি 900 হয়ে যাবে না? 900 হবে, 900 দিয়ে 1 রে ভাগ দাও তাইলে হয়ে গেছে। 900 দিয়ে 1 রে ভাগ দাও তাইলেই হয়ে গেছে। এখন আবার অনেকে বলবে 900 দিয়ে তো 1 রে ভাগ দিতে পারি না, তো ভাগ দিয়ে দেন। তো দশমিক দিয়ে 0 এনে নিবা রে বাবা, দশমিক দিয়ে 0 এনে নিবা। এই দেখো, আমরা 900 দিয়ে 1 কে ভাগ দেই, একবারও যাবে না। দশমিক দিয়ে 0 আনলাম তাও যাচ্ছে না, 0 দিয়ে 0 আনলাম যাচ্ছে না, 0 দিয়ে 0 আনলাম যাচ্ছে। কয়বার যাবে মোটামুটি ভাবে বলো তো? কয়বার যাবে? একবার যাবে। 900 1 এ 900, বাকি থাকবে হচ্ছে তোমার 100। দশমিকের সাথে 0 আনা যাবে আবারও একবার। তাহলে অ্যানসারটা 0.001 এর খুবই কাছাকাছি। অ্যানসারটা একটু মিলায় নাই তো, এই যে অ্যানসারটা হচ্ছে এইটা। এবং অলরেডি এটা মেডিকেল ভর্তি পরীক্ষায় কিন্তু আসছে। দেখছো কতটা ইম্পর্টেন্ট? 6 ওহম রোধের একটি তারকে টেনে 3 গুণ লম্বা করে হলে তার বর্তমান রোধ কত? সো এটার জন্য একটা স্পেশাল শর্টকাট তুমি জানবা, যে আর নিউ ইজ ইকুয়াল এন স্কয়ার ইনটু হচ্ছে আর ওল্ড। এই সূত্রটাই ইনাফ, বেসিক দিয়ে করতে হবে না। 6 ওহমটা হচ্ছে আমার আর ওল্ড বা পুরাতন যে রোধ আছে তার মান, তাকে 3 গুণ লম্বা করছি, দ্যাট মিন্স
n এর মান হচ্ছে 3, তাহলে 3 স্কয়ার 9, 6 9 54। দেখো বুঝছো কিনা, আই হোপ বুঝছো। ওকে, সো আসো এই পর্যায়ে আমরা সলভ করব হচ্ছে আমাদের চতুর্থ অধ্যায় তথা ম্যাগনেটিজম বা চুম্বকত্ব। এটা শর্ট সিলেবাসের বাইরের অধ্যায়, অনেকেরই ক্লিয়ার নাই, ম্যাথ আসার চান্স কম, তাও একটা বা দুইটা যেই ম্যাথ আসতে পারে সেইটা আমি তোমাকে করিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো ফার্স্টে যে ম্যাথটা আছে, এত সেন্টিমিটার স্কয়ার ক্ষেত্রফল বিশিষ্ট একটি তল এত টেসলা সুষম চৌম্বক ক্ষেত্রের সাথে 60 ডিগ্রি কোণ তৈরি করে, তলের মধ্যে দিয়ে অতিক্রান্ত ফ্লাক্সের মান কত? তো ফ্লাক্সের যে সূত্র, যে ফাই ইকুয়াল এ বি কস থিটা, বিকজ ফাই এর মানটা হচ্ছে তলের যে ক্ষেত্রফল আছে সেইটা আর চুম্বক ক্ষেত্রের সাথে ডট গুণফলের সমান। তাহলে এখানে কিন্তু আমরা ডট প্রোডাক্ট করছি স্কেলার রাশি, আর এই ডটটা যখন আমরা উঠাই দিব তখন অবশ্যই cos থিটা আসবে, ক্রস থাকলে sin থিটা আসতো, যেটা ভেক্টর গুণন হয়ে যাইতো। ভেরি ভেরি ইজি পিজি। তাহলে মান টান বসাও। আমাদের এর যেই মানটা আছে, এর মান কই, যে 45 সেন্টিমিটার স্কয়ার। এখানে অনেকে ধরা খাবা, দেখো আমরা জানি 1 সেন্টিমিটার মানে 10 ইনভার্স 2 মিটার, বাট সেন্টিমিটার স্কয়ার আছে, তাহলে এইটা অবশ্যই 10 ইনভার্স 4 হয়ে যাবে, কারণ 10 ইনভার্স 2 তার স্কয়ারটাই। ওকে, এরপরে আমাদের যেটা আছে চুম্বক ক্ষেত্রের মান 5 ইনটু 10 ইনভার্স 5। এরপর আমাদের cos কোণের মান, cos 60 এর মান হচ্ছে হাফ, cos 60 এর মান হচ্ছে আমাদের হাফ। ওকে, তাহলে আমরা যেটা করব বেসিক্যালি অনেকভাবেই কাটাকাটি করতে পারবা, কোনো প্যারা নাই। তুমি চাইলে এখান থেকে 10 ইনভার্স 9 আগে লিখতে পারো। এবার 2 দিয়ে 45 কে কাটলে পাবো হচ্ছে 22.5। 22.5 কে তুমি 5 দিয়ে যদি গুণ দাও, ভালো করে দেখো, হ্যাঁ তুমি 2 দিয়ে কাটলে হচ্ছে 22.5 হচ্ছে পাবা। আর এখানে cos 60 যেটা আছে, cos 60 এর মান অবশ্যই আমার হাফই হওয়ার কথা, মোস্ট প্রবাবলি, যে ভুল না করি নাকি। ও আচ্ছা, এখানে ব্যাপার আছে, এখানে এই ব্যাপারটাই আছে, এইটাই হচ্ছে কথা। যদিও এখানে কোণের মান, এই জন্য প্রশ্নটা করতে হবে যে এত ক্ষেত্রফল বিশিষ্ট একটি তল এত সুষম চৌম্বক ক্ষেত্রের সাথে 60 ডিগ্রি কোণ তৈরি করে, তলের মধ্যে দিয়ে অতিক্রান্ত ফ্লাক্সের মান কত? তাইলে দেখো, এত ক্ষেত্রফল বিশিষ্ট আমার একটা তল আছে, এই তলের মধ্যে এত সুষম চৌম্বক ক্ষেত্রের সাথে তলের যে উৎপন্ন কোণ আছে, সে তলের উৎপন্ন কোণ আছে হচ্ছে আমাদের 60 ডিগ্রি। তাহলে টোটাল কোণটা যেটা আমাদের 90 ডিগ্রি, তাহলে এই কোণটা আমাদের হবে 30 ডিগ্রি। তাহলে cos 30 এর মান √3/2 হচ্ছে এখানে নিতে হবে। এই হচ্ছে কাহিনী, কোণের মানটা 60 থাকলেও এইটা নেওয়া যাবে না। বুঝতে পারছো? এইটাই হচ্ছে মেইন ফান্ডামেন্টাল এখানে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমাদের কত হবে? √3/2। তাহলে কাটাকাটি ঠিক আছে। এবার বেসিক্যালি তোমাকে যেটা করতে হবে, যে 5 আর √3 মানে হচ্ছে 1.71, তাহলে 22.5 রে 5 দিয়ে যদি আমি গুণ দেই, আমি পাবো হচ্ছে 22.5, তো ডাবল করলে 45, 4 গুণ করলে হচ্ছে 90, তার সাথে হচ্ছে আবারও, তাহলে 112.5, 112.5 আমাকে √3 দ্বারা গুণ দিতে হবে, মানে 1.71। তাইলে এই বান্দাকে যদি এই বান্দা দ্বারা গুণ দেই, আমার বিশ্বাস 112 তো ডাবল করলে 224, 225, বাট 1.7 আছে, তাইলে 194 বা 95 এর কাছাকাছি পাবো, 194 বা 95 এর কাছাকাছি পাবো। তাহলে এখান থেকে আমি যদি দশমিকটাকে 2 ঘর আগে শিফট করি, তাহলে এখান থেকে এটা 10 ইনভার্স 9 থাকবে না, বড় এটা 10 ইনভার্স 7 হয়ে যাবে। এবং আমাদের চৌম্বক ফ্লাক্স ফাই এর যে একক, সেটা অবভিয়াসলি হবে হচ্ছে ওয়েবার, সেটা অবভিয়াসলি হবে হচ্ছে ওয়েবার। অ্যান্সার যেটা আছে, দেখো অ্যান্সারটা কত ক্লোজ, আমরা ক্যালকুলেটর হাতে কলমে করে ফেলছি। এই যে পাশে একটা শর্ত কিন্তু বলা আছে, এই যে এই ব্যাপারটা একটু আমি তোমাদের মার্ক করে দিচ্ছি। এই যে এক্ষেত্রে তলের উপর অঙ্কিত লম্ব ও চৌম্বকের মধ্যবর্তী কোণ হচ্ছে 30 ডিগ্রি, তলের উপর লম্ব আর চৌম্বকের মধ্যবর্তী কোণ। এই যে এইটা যদি আমার তল হয়, তলের সাথে অঙ্কিত যে লম্ব আছে, আর চুম্বক ক্ষেত্র হয়, তলের সাথে যে কোণটা আছে, এই কোণটা হচ্ছে বেসিক্যালি 30, আর এইটা 60 প্রশ্নে দেওয়া ছিল, এবং পুরাটা যে 90 সেটা আমরা বুঝি। এইখানে 60 থাকলো, 90 থেকে বাদ দিয়ে ওই 30 কোণটা আমরা বের করে নিয়ে তারপরে ম্যাথটা সলভ করছি। তো তোমাদের ভর্তি পরীক্ষা যে প্রশ্ন আসতে পারে এখান থেকে ম্যাথ আসলে, সেই প্রশ্নটা হচ্ছে এইটা, ট্রাস্ট দা প্রসেস। ওকে, কোন স্থানে ভূচুম্বক ক্ষেত্রের মান এত মাইক্রো টেসলা, বিনতি কোণ এত হলে ভূচুম্বক ক্ষেত্রের আনুভূমিক উপাংশের মান কত? তো তোমরা যদি বেসিক জানো না, মনে করো তোমার একটা চুম্বক ক্ষেত্র যদি বি হয়,
এই চৌম্বক ক্ষেত্রের দুইটা উপাংশকে ভাগ করা যাবে। একটা হবে তোমার চৌম্বক ক্ষেত্রের আনুভূমিক উপাংশ যেটাকে আমরা এইচ বলবো, আরেকটা হবে চৌম্বক ক্ষেত্রের উলম্ব উপাংশ বা ভি। এবং এই কোণটাকে যদি ফাই বা থেটা বা ডেল্টা, বিনতি কোণ তো ডেল্টা বা যা ইচ্ছা তুমি যেটাই বলো, কোন একটা বললেই হচ্ছে। তাহলে এইটা হবে হচ্ছে বি কজ ডেল্টা বললে ডেল্টা, আর এটা হবে হচ্ছে যা বলবা সেই অনুযায়ী আর কি, এটা হবে বি সাইন ডেল্টা। বুঝতে পারছো? প্রশ্ন পড়ি, ভূচৌম্বক ক্ষেত্রের মান দেওয়া আছে, মানে বেসিকলি ভূচৌম্বক ক্ষেত্রের মানই দিয়ে দিছে যে কত 22.5 মাইক্রো টেসলা। ওকে ফাইন, বসায় নিছি। এবার বিনতি কোণের মানটা দেওয়া আছে কত 30। তাইলে কি চাইছে বাবা? আনুভূমিক উপাংশ, মানে নিচেরটা। আনুভূমিক উপাংশ চাইছে মানে নিচেরটা চাইছে। নিচেরটা চাইলে তো আরো একদম ইজি পিজি ভাবে আমরা করে ফেলবো। কিভাবে করে ফেলবো? যে বি এর মান হচ্ছে 22.5 ইন্টু হচ্ছে কত cos 30। cos 30 মানে √3 ভাগ হচ্ছে 2। তাহলে 2 দিয়ে যদি কাটি এটা হবে 11.25। বুঝছো? এটা হবে হচ্ছে 22.5 এর অর্ধেক, তাহলে 11.25। তাহলে বেসিক্যালি 11.25 রে আবার হচ্ছে 1.71 বা 1.7 দ্বারা হচ্ছে গুণ করতে হবে। একটু গেস করি, 2 দিয়ে এই বান্দারে গুণ করলে এই বান্দা হবে 22.5, তাহলে 1.7 দিয়ে গুণ করে এটা 20 এর কাছাকাছি বা 20 এর একটু কম। আমি গেস করলাম 19.5 মাইক্রো টেসলা। তাহলে আমাদের অ্যানসারটা কই আছে? এই যে অ্যানসার আছে, অ্যানসারের সাথে মিলায় না হয়ে গেছে। কাজে তাও কনফিউশন থাকে, আমরা ইনফিনিটি চ্যানেলে চলে যে হাতে কলমে ক্যালকুলেশনের একটা প্লেলিস্ট আমি বানায় রাখছি। তুমি মেডিকেল প্রত্যাশী হও, ইউনিভার্সিটি প্রত্যাশী হও, ইঞ্জিনিয়ারিং পড়তে চাও, বুয়েট রুয়েট চুয়েট কুয়েট কৃষি জিএসটি রাবি চবি এনিথিং, জাস্ট গো এন্ড ওয়াচ হাতে কলমে ক্যালকুলেশন। তাইলে তুমি বুঝবা যে কিভাবে এই গুণগুলো অ্যাজাম্পশন মেথডের মাধ্যমে আমরা গুণ না করেও করে ফেলি। খুবই সিম্পল। 11.25 দ্বিগুণ হচ্ছে তোমার 22.5, 1.7 2 এর থেকে 0.3 কম, এখান থেকে একটা রেশিও মেইনটেইন করে কমবে। এবারে যে 1.5 হইতো, তাহলে আমি অ্যাজিউম করে বলতে পারি এই মানটা মোটামুটি 17 থেকে একটু কম বা 17 কাছাকাছি হইতো। সেইভাবে তুমি 1.7 এরটাও পারবা, তাহলে বলদের মতো গুণ দিয়ে টাইম নষ্ট করে ফেলবা। ঠিক আছে, এইবার চলে আসছে আমাদের 5th অধ্যায়ে তড়িৎ আবেশ। এটাও তোমাদের শর্ট সিলেবাসে নাই, তবে দেখা দিচ্ছি কি কি প্রশ্ন আসতে পারে। কোন দিক পরিবর্তিত তড়িৎ চালক শক্তির শীর্ষমান দেওয়া আছে, গড় বর্গের বর্গমূলীয় মান চাইছে। আচ্ছা, তো মনে রাখবা দুইটা সূত্র বলে দেই। তড়িৎ প্রবাহটা দিতে পারে যে IRMS ইকুয়াল 0.7 ইন্টু হচ্ছে I নট, এবং ERMS ইকুয়াল হচ্ছে সেম জিনিস 0.7 ইন্টু হচ্ছে আমাদের I নট। সো এইগুলা খুব ইম্পর্টেন্ট এই অধ্যায় থেকে ম্যাথ আসলে। সো আমাদের শীর্ষমান যেটা আছে এটা তড়িৎচালক শক্তি বলছে, তাহলে এটা ই নটের মান। কিসের মান? এটা কথা ভালো করে বুঝো, এটা হচ্ছে আমাদের, এইটা হচ্ছে বেসিকলি আমাদের ই নটের ভ্যালু। ওকে, আর 0.7 তো দেওয়াই আছে, তাহলে আসো বসায় দেই 0.7 ইন্টু হচ্ছে আমাদের আই নটের ভ্যালু কত রে বাবা? 20। এইটাও পোলাপান প্যারা খায়, কি যে করবো পোলাপান রে দিয়ে। একটা কাজ করো, 7 গুণ 20 ভাগ 10, 10 100 মধ্যে 2 বার, 7 দুগুণে 14। আর কোনো প্যারা আছে? নাই। একটি ট্রান্সফরমারের মুখ্য কুণ্ডলীর ভোল্টেজ এত, মুখ্য কুণ্ডলীর প্রবাহ এত, গৌণ কুণ্ডলীর ভোল্টেজ এত হইলে গৌণ কুণ্ডলীর প্রবাহ কত চাইছে। আচ্ছা, তো তুমি মনে রাখবা এই যে ই এর সাথে আমাদের আই এর সম্পর্ক কিন্তু ব্যস্তানুপাতিক, তাই না? বা সেকেন্ডারি, আচ্ছা এটা দিয়ে দরকার নাই, সেকেন্ডারি আর প্রাইমারি যে রিলেশন গুলো আছে এগুলো একটু আমি লিখে দেই। আমাদের আইপি ভাগ আইএস ইকুয়াল হবে উল্টায় যাবে, তাহলে ইএস ভাগ হচ্ছে ইপি। বুঝতে পারছো? এই হচ্ছে সেকেন্ডারি ট্রান্সফরমার আর প্রাইমারি ট্রান্সফরমারের মধ্যে বা দুইটা যে মানে ডিফারেন্স আছে বা দুইটা যে প্রকারভেদ আছে সেই প্রকারভেদের মধ্যে রিলেশন। তাহলে আসলে আমরা একটু মানগুলো বসাই। তো আমাদের কি কি দেওয়া আছে একটু তাকাই। মুখ্য কুণ্ডলীর ইনফরমেশন গুলো দেওয়া আছে। বেসিকলি আমাদের মুখ্য কুণ্ডলীর যে ইনফরমেশন গুলো আছে সেই মুখ্য কুণ্ডলীর ইনফরমেশন গুলো কিন্তু দেওয়া আছে। তাইলে আমরা মুখ্য কুণ্ডলীর ইনফরমেশন গুলো একটু বসাই। সো বসাই যদি ফেলি তাহলে কি হবে দেখি। মুখ্য কুণ্ডলীর ভোল্টেজ আছে হচ্ছে 5, তাহলে ইপি এর মান আছে হচ্ছে 5। মুখ্য কুণ্ডলীর প্রবাহ আছে 3, তাহলে আইপি এর মান আছে 3। গৌণ কুণ্ডলীর ভোল্টেজ আছে, তো গৌণ কুণ্ডলীর ভোল্টেজের মান হচ্ছে 25,
আর আমাদের বের করতে হবে কি গৌণ কুণ্ডলীর প্রবাহ। এটা কোনো ম্যাথ হইলো? 25 IS ইকুয়াল হচ্ছে 15, তাহলে IS এর মান কত? 15/25। IS এর মান হচ্ছে 15/25। 5 ঘরের নামটা যারা জানো 3/5। 5 দিয়ে 3 কে যদি ভাগ দাও যাবে না, দশমিক দিয়ে শূন্য আনবা, 5 6 30, অবশ্যই অবশ্যই এন্ড অবশ্যই তোমার অ্যান্সারটা 0.6। আর অ্যাম্পিয়ার তো অবশ্যই রে বাবা, অ্যাম্পিয়ার তো অবশ্যই। এত পাক বিশিষ্ট একটি কুণ্ডলীতে এত তড়িৎ প্রবাহ চললে এত চুম্বক ফ্লাক্স উৎপন্ন হয়, কুণ্ডলীর স্বকীয় আবেশ গুণাঙ্কের মান কত? তো সূত্র হচ্ছে এন ফাই ইজ ইকুয়াল এল আই। আই মানে কারেন্ট বা তড়িৎ প্রবাহ, এন মানে হচ্ছে পাক সংখ্যা, তবে ফাই হচ্ছে চুম্বক ফ্লাক্সের মান, স্বকীয় আবেশ গুণাঙ্ক মানে এল। তাহলে এল এর মানটা কি হবে? অবশ্যই এন ফাই ভাগ হচ্ছে আই। এখান থেকে এল ইকুয়াল এন ইন্টু ডি ফাই, চুম্বক ফ্লাক্সের পরিবর্তন ভাগ হচ্ছে তড়িৎ প্রবাহের যে পরিবর্তন আছে, এই ব্যাপারটা কিন্তু আসে বা এক্সামে লাগে। ওকে, তাহলে আপাতত পার্থক্য লাগতেছে না বা পরিবর্তন লাগতেছে না, এটা দিয়ে হয়ে যাচ্ছে। সো এন এর মানটা আছে হচ্ছে 100, ফাই এর যে মানটা 0.02, আর কারেন্টের যে ব্যাপারটা সেটা হচ্ছে 4। তাহলে 4 দিয়ে 100 কাটলে কত? 25। 25 দুগুণে 50। তবে এখানে দশমিকটা 2 ঘর আগে আছে, ঠিক আছে? 2 ঘর আগে আগায় দিবা। 2 ঘর আগে যে আগে 1 ঘর 2 ঘর, তাহলে অ্যানসারটা হবে আবার দশমিকের পরে শূন্য দাম নাই, অ্যানসারটা হবে 0.5। অ্যানসারটা কত হবে? 0.5। আর স্বকীয় আবেশ গুণাঙ্কের যে একক সেটা হেনরি। স্বকীয় আবেশ গুণাঙ্কের যে একক সেটা হচ্ছে হেনরি। এগুলো একটু লাগবে। ওকে, মুভিং ফরওয়ার্ড টু দা হচ্ছে নেক্সট। দেখি কি আছে, পরবর্তী চ্যাপ্টার আছে। এই অধ্যায় থেকে একটা দিয়ে দিতে পারে আমার মনে হচ্ছে, এটাও তোমাদের সিলেবাসের বাইরের অধ্যায়, জ্যামিতিক আলোক বিজ্ঞান, এখান থেকে দিয়ে দিতে পারে আমার মনে হচ্ছে। একটি সরল অনুবীক্ষণ যন্ত্রের ফোকাস দূরত্ব দেওয়া আছে, স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব দেওয়া আছে, বিবর্ধন চাইছে। তো স্পষ্ট দর্শনের জন্য আমাদের বিবর্ধনের সূত্র সেটা হচ্ছে 1 প্লাস ডি ডিভাইডেড ভাগ হচ্ছে ফোকাস দূরত্ব। তাইলে আমাদের ডি এর যেই মান, দূরত্বের যেই মান, ন্যূনতম দূরত্ব স্পষ্ট দর্শনের জন্য, সেটা হচ্ছে 0.25 ভাগ হচ্ছে ফোকাস দূরত্ব। ফোকাস দূরত্ব হচ্ছে 0.15। তাহলে এটা 3/2, তাই না? এটা 3/2, 3/2 মানে কত? 1.5, তাই না? বা কাছাকাছি, মোস্ট প্রবাবলি করলে কি পাবো? কাছাকাছি পাবো। তাহলে 1 প্লাস 3/2 এর মতোই কিছু একটা। তাহলে 2 এখানে হচ্ছে 1.5, এই জায়গায় 1.5 প্লাস 1, 2.5 এর অ্যারাউন্ড বা কাছাকাছি, 2.5 এর অ্যারাউন্ড বা কাছাকাছি। আশা করি বুঝতে পারছি। ওকে, একটি ফ্লিন কাচের তৈরি প্রিজমের প্রতিসারক কোণ এত, লাল আলোর জন্য উপাদানের প্রতিসরণ কাজের বিচ্যুতি কত? সো এই যে সূত্রটা আছে, এটা বেসিক্যালি হচ্ছে খুবই সরু প্রিজমের জন্য। আসল প্রিজমের ন্যূনতম বিচ্যুতি কোণের সূত্র কিন্তু এটা না, এটা সরু প্রিজম। এখন বলতে পারো সরু প্রিজম আপনি কেমনে বুঝছেন? এই যে ফ্লিন কাচের কথা বলছে না, এই ফ্লিন কাচের তৈরি প্রিজম, এই ক্লুটা দিয়ে তোমাকে বুঝতে হবে এটা বেসিক্যালি হচ্ছে বাবা তোমার ওই যে সরু কাচের জন্য বা সরু পদার্থের জন্য যে ন্যূনতম বিচ্যুতি সূত্র আছে সেইটা। আর নাইলে আলাদা কিন্তু সূত্র তোমার এখানে আছে, বা যেটা আমরা ইউজ করব দেখবা, sin ডেল্টা m প্লাস a ভাগ 2 sin a ভাগ 2, ওইটা হচ্ছে আসলটা। এনিওয়েজ ওইটা এখানে আসবে না, মেডিকেল আসলে এটাই আসবে। সো প্রতিসারণকের যে মান 1.57, 1.57 থেকে 1 গেলে 0.57 থাকে। আর এই হচ্ছে আমাদের তোমাদের যেই কোণ আছে, কোণের মান কত আছে? 10 ডিগ্রি। ওরে বাবা, পারাই যাবে না। 10 দিয়ে গুণ দিলে 5.7 ডিগ্রি হবে। পারফেক্ট। তোমার পরীক্ষা আসতে পারে কোনগুলা একটু আমি বলে দেই আগে। তোমার পরীক্ষা আসতে পারে 162, তোমার পরীক্ষায় আসতে পারে হচ্ছে ধরো যে এইটা বেশি চান্স হচ্ছে 162 আসার। ওকে, পানির সাপেক্ষে কাচের প্রতিসরণাঙ্ক দেওয়া আছে। তাইলে পানি মানে হচ্ছে ওয়াটার, পানির সাপেক্ষে কাচের বা গ্লাসের প্রতিসরণাঙ্ক দেওয়া আছে 9/8। বায়ু সাপেক্ষে কাচের প্রতিসরণাঙ্ক, কার সাপেক্ষে? কার? বায়ু। বায়ুর সাপেক্ষে কাচের বা গ্লাসের প্রতিসরণাঙ্ক দেওয়া আছে 3/2। প্রশ্নে বলছে বায়ুর সাপেক্ষে পানিরটা কত? তাহলে বায়ুর সাপেক্ষে পানিরটা কত? সো অনেকে শর্টকাট বলে বা অনেক প্রসেস অ্যাপ্লাই করেই এটা তুমি হচ্ছে সলভ করতে পারবা। সো এই রিলেশনটা তোমাকে একটু জানতে হবে, একটু বক্স করে দেখেন আমি লিখে রাখছি এইটা।
সো এটা অনেকে দেখতে পাচ্ছ বা অনেকে দেখতে পাচ্ছ না, সেটা একটু আমি তোমাকে বলে দেই। পরপর তিনটা যদি একটার সাপেক্ষে একটা থাকে, পরপর সিরিয়াল মেনটেন করে অমুকের সাপেক্ষে তেমুক, অমুকের সাপেক্ষে আরেকটা, এইটার সাপেক্ষে আরেকটা, এই সিরিয়ালটা যদি মেনটেন করে প্রতিসরণ অঙ্কের ক্ষেত্রে, মনে করো ফার্স্টে বাতাসের সাপেক্ষে পানি, পরে আমি বললাম পানির সাপেক্ষে গ্লাস, পরে সিরিয়াল মেনটেন করে আমি বললাম গ্লাসের সাপেক্ষে পানি বা গ্লাসের সাপেক্ষে হচ্ছে বাতাস বা বায়ু, এইটার মান অলওয়েজ 1 হবে। যেটা সিরিয়াল বা প্যাটার্ন মেনটেন করে প্রতিসরণকের ক্ষেত্রে গুণ করলে অলওয়েজ প্রতিসরণকে এগুলো গুণ করলে 1 হয়। সো এখান থেকে বেসিক্যালি তোমার চাইছে এর সাপেক্ষে ডাব্লিউ, এর সাপেক্ষে ডাব্লিউ চাইছে মানে তোমার এইটা চাইছে, এইটা। সো এটা যদি তোমার লাগে তুমি বেসিক্যালি যেটা করবা 1 এর নিচে এই দুইটাকে হচ্ছে ভাগ দিয়ে দিবা, তাহলে তোমার যে অ্যানসার যেটা হবে সেটা হবে 1 এর নিচে এইটা আর এইটা ভাগ। সো এইটা আর এইটা অলরেডি তোমার দেওয়া আছে, এইটা অলরেডি তোমার গিভেন আছে নাকি গিভেন নাই, এইটা গিভেন আছে আর এইটা সরাসরি গিভেন নাই। এটাকে আমরা উল্টায় নিতে পারবো। কেমনে উল্টায় নিতে পারবো? ঠান্ডা মাথায় দেখো, যদি আমাদের বাতাসের সাপেক্ষে গ্লাসেরটা 3/2 হয়, তাহলে আমাদের গ্লাসের সাপেক্ষে বায়ুরটা বা বাতাসেরটা 2/3 হবে, 2/3 হবে। সো এখান থেকে এইবার আমরা এখানে বসাই দিয়ে খুব ইজিলি এটা সলভ করতে পারবো। 9/8 ইন্টু হচ্ছে উল্টে দিয়ে আমরা পাইছি 2/3, 2 এইটার মধ্যে যাবে 4 বার, 3 9 এর মধ্যে যাবে হচ্ছে 3 বার, তাহলে 1/3/4, মোস্ট প্রবাবলি এটা হবে 4/3। অ্যানসারটা একটু মিলিয়ে নাও। মেডিকেল ভর্তি পরীক্ষায় 2 বার এটা আসছে, 2 বার এটা আসছে, আরেকবার আসতে কোনো বাধা নাই, টুস করে লাভ দিয়ে চলে আসতে পারে। এত সেন্টিমিটার এবং এত সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্যে দুটি পাতলা লেন্স ফাঁক না রেখে যুক্ত করা হলো, সুষম লেন্সের কার্যকর ক্ষমতা কত? সো ক্ষমতা যেটা হবে যে তুমি প্যারালালে যেটা করো ওই প্যারালালের সূত্র হচ্ছে এটা মেনটেন করবে, প্যারালালে যে সূত্র আছে এটা মেনটেন করবে, বা ইজিলিও করা যায়। এইটার ফোকাস দূরত্ব যে 20 হয়, এটার ক্ষমতা কি হবে? ক্ষমতা হচ্ছে 1/f, ফোকাস দূরত্বের বিপরীত রাশি হচ্ছে ক্ষমতা। তো এটা যদি তুমি করো পাবা হচ্ছে 1/20। তবে ঝামেলা আছে, সেন্টিমিটার আছে, মিটার করে নিলেই ঝামেলা শেষ হয়ে যায়। তো 20 সেন্টিমিটারে কত মিটার বলো তো বাবা? 20 সেন্টিমিটারে কত মিটার? 20/100, তাই না? 20/100। তো 20/100 মানে হচ্ছে 1/5, মানে 0.2। আচ্ছা, আর পাশে যেটা আছে একবারে না একবারে করি, এটার জন্য পাবা হচ্ছে এইটা। আর দ্বিতীয় যেটা আছে 25, 25 এর জন্য পাবা 1/25, 1/25 মানে 25/100 করা লাগবে। তাইলে ওইটার জন্য তুমি পাবা মোস্ট প্রবাবলি, বা ঠান্ডা মাথায় যদি করি 1/f, এফ এর মান 25, 25 মানে হচ্ছে 25/100, মানে 25/100 মানে হচ্ছে 1/4, মানে 0.25, 0.25। এটা P1 এর ভ্যালু, এটা হচ্ছে আমাদের P2 এর ভ্যালু। এইবার সিম্পলি তুমি যে তুল্য ক্ষমতা চাও P টোটাল, সেটা হবে P1 প্লাস P2, তাহলে এই দুটা যোগ করলেই তুমি তোমার অ্যান্সারটা পেয়ে যাবা। বুঝতে পারছো? অনেকে প্যারা খায়, এই 1/0.2 রে তুমি একটু ভাঙায় লেখা ট্রাই করো। অনেকে বলবে কেমনে? 1/0.2 নিচে আছে 2, উপরে 10, মানে কত? 5। এবং এইটাকে তুমি যদি ভাঙাও এখান থেকে তুমি পাবা 4, তো 5 আর 4 যোগ করলে হবে 9। আর লেন্সের যে ক্ষমতা তার একক হচ্ছে, যে গ্লাস পরে আছি, ক্ষমতা হচ্ছে ডায়াপ্টার। বাতাসে আলোর, বাতাসে, ওকে, বাতাসে আলোর তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে, গ্লাসে আলোর তরঙ্গ দৈর্ঘ্য, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এত। বাতাসে আলোর প্রতিসরণাঙ্ক এত, কাঁচা আলোর প্রতিসরণাঙ্ক এত, এত হইলে এত হইলে এত, ঠিক আছে। ওকে ওকে ওকে, পারফেক্ট 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 পারফেক্ট, ঠিক আছে। তো এখানে একটা সূত্র তারা ইউজ করছে, এই যে μ1 λ1 ইকুয়াল হচ্ছে μ2 λ2। অনেকে বলতে পারে কেমনে ইউজ করলো, বিকজ μ1 ভাগ μ2 ইজ ইকুয়াল λ2 ভাগ হচ্ছে λ1, কারণ প্রতিসরণাঙ্কের সাথে তরঙ্গ দৈর্ঘ্যের সূত্রটা বা সম্পর্কটা ব্যস্তানুপাতিক, আর ফোকাস দূরত্বের সাথে প্রতিসরণাঙ্ক হচ্ছে সমানুপাতিক। এগুলো একটু জানবা। সো এটা সলভ করলেই এখানে যে ডেটা গুলো দেওয়া আছে, এটা অতটা ইম্পর্টেন্ট না, যে ডেটা গুলো দেওয়া আছে ডেটাগুলো তুমি যদি বসাও 1.5, তো এটা দিয়ে তুমি 4800 কে কাটো 3200 পাবা, ইজি। জাস্ট একবার পড়ে নিও এটা। ওকে, আমি ইম্পর্টেন্ট গুলো হচ্ছে করাই দিচ্ছি, ঠিক আছে।
একটি উত্তল লেন্সের ফোকাস দূরত্ব এত, লেন্স হতে এত দূরে একটি বস্তু স্থাপন করলে বিম্বের অবস্থান কই হবে? ভেরি ইজি সূত্র, 1 ভাগ ফোকাস দূরত্ব ইকুয়াল 1 ভাগ বস্তুর দূরত্ব প্লাস 1 ভাগ বিম্বের দূরত্ব। 1 ভাগ ভিটাই আমার লাগবে। সো 1 ভাগ ভিটা যদি আমরা বের করতে চাই তাহলে কি হবে? 1 ভাগ এফ মাইনাস 1 ভাগ ইউ। তাহলে এফ এর যে মান কত আছে 20, তাহলে 1 ভাগ 20 মাইনাস ওমা এটা তো দেওয়া আছে 1 ভাগ 20, এই কি ব্যাপার? তাহলে 1 ভাগ ভি এর মান দেখো, 1 ভাগ ভি এর মান এইটার মান যা, এটার থেকে এইটা বিয়োগ করলে তার মানও তা, তাহলে সামথিং মাইনাস সামথিং ইকুয়াল কত? 0। 1 ভাগ ভি এর মান 0 হয়, ভি এর মান হবে ইনফিনিটি, তাহলে বস্তুর যে বিম্ব অসীম দূরে পাবো, ইনফিনাইট দূরে পাবো। ওকে, ফোকাস দূরত্ব 1000 সেন্টিমিটার হলে উত্তল লেন্সের ক্ষমতা কত? 1000 সেন্টিমিটার মানে কত? 100 সেন্টিমিটারে 1 মিটার, 1000 সেন্টিমিটারে নিশ্চয়ই 10 মিটারই হবে, তাই না? তো লেন্সের ক্ষমতা P ইকুয়াল টু 1 ভাগ F, F এর মান কত? 10, 1 ভাগ 10 মানে 0.1, 0.1 ডায়াফটার, 0.1 ডায়াফটার। আর মনে রাখবা, উত্তল লেন্স যদি বলে তোমার ক্ষমতার যে মানটা সেটা হবে পজিটিভ, অবতল লেন্স যদি বলে, অবতল লেন্স বলে চশমা বা গ্লাসের যে ক্ষমতা আছে ওটা নেগেটিভ হবে অবতল লেন্স বললে। ওকে বাবা, এরপরে আসো, পরবর্তীতে আমরা পড়বো হচ্ছে দ্য মাইটি ভৌত আলোক বিজ্ঞান। এখানে বলা আছে একটি কার্বন ডাই অক্সাইড লেজার এক্স অভিমুখে শূন্য স্থানে সাইন সদৃশ তাড়িৎচুম্বক তরঙ্গ নিঃসরণ করছে। একই তরঙ্গের সর্বোচ্চ তড়িৎ ক্ষেত্র ই নট হইলে, ই নটের মানই দেওয়া আছে, এর সর্বোচ্চ চুম্বক ক্ষেত্র কত? ইজি পিজি লেমন স্কুইজি। আলোর বেগ যে সি আছে এটা হচ্ছে সর্বোচ্চ তড়িৎ ক্ষেত্রের মান ভাগ হচ্ছে ইনিশিয়াল বা শীর্ষ চুম্বক ক্ষেত্রের মানের অনুপাত। সো প্রশ্নে আমার সর্বোচ্চ চুম্বক ক্ষেত্র চাইছে, বা বি নটের মান কি হবে? ই নট ভাগ হচ্ছে আলোর বেগ সি। আবার ই নটের যে মান 1.5 মেগা ভোল্ট পার মিটার আছে, মেগারে আবার অবশ্যই 10 টু দি পাওয়ার 6 দ্বারা ব্যালেন্স করে নিতে হবে। আলোর বেগ 3 ইনটু 10 টু দি পাওয়ার 8, 1.5 দিয়ে 3 রে কাটা হচ্ছে 2, হাফ, হাফ মানে 0.5, এবং এই 10 ইনটু দি 10 টু দি পাওয়ার 8 যদি উপরে ওঠে 10 ইনভার্স 8 আকারে যাবে, 10 টু দি পাওয়ার 6 আর 10 ইনভার্স 8 মানে tan ইনভার্স 2, কি হবে? tan ইনভার্স 2। তাহলে এটাকে আমি 5 ইনটু tan ইনভার্স 1 ইনটু tan ইনভার্স 2, দ্যাট মিন্স 5 ইনটু tan ইনভার্স 3 লিখতে পারি, এবং এইটা হচ্ছে আমার বি নটের মান। অবশ্যই করতে হবে টেসলা, আমার আইডল নিকোলাস টেসলা, সেই টেসলা। ওকে, একটি তরঙ্গে দুটি বিন্দুর মধ্যবর্তী পথ পার্থক্য এত, ওই বিন্দুর দশা পার্থক্য কত? এইটা আসবেই, এইটা এইটা তোমার আসবেই, এইটা তোমার আসবেই, বুঝতে পারছো? এইটা তোমার আসবেই, স্টেপ দিয়ে শেষ করতে পারবো না, এইটাও ইম্পর্টেন্ট। যেগুলা পরীক্ষায় আসবে সেগুলো আগেই ফাঁস করে দিচ্ছি। এটা ইজি আসলে, আমরা জানি যে দশা পার্থক্য ইকুয়াল 2 পাই ভাগ ল্যামডা ইনটু হচ্ছে পথ পার্থক্য, আর পথ পার্থক্য মানে হচ্ছে ল্যামডা ভাগ 2 পাই ইনটু হচ্ছে দশা পার্থক্য। তাহলে কি আর করবো ম্যাথ, বলো কি দেওয়া আছে? পথ পার্থক্য দেওয়া আছে, বসাও না পথ পার্থক্যের মান। দশা পার্থক্য ইকুয়াল 2 পাই ভাগ ল্যামডা ইনটু হচ্ছে পথ পার্থক্য 3 ল্যামডা ভাগ 4, 3 ল্যামডা ভাগ 4। তো এখান থেকে একটা শুভঙ্করের ফাঁকি দেয়, সেটা বলে দিব না, সমস্যা নাই। এটা হবে 2 ল্যামডা ল্যামডা মোকাবেলা, তাহলে এখান থেকে আমরা পাবো 3 পাই ভাগ 2, 3 পাই ভাগ 2, 180 তো 90 270, কোনো ঝামেলা নাই, এইটাই অ্যান্সার। তো মাঝে মাঝে 5 পাই ভাগ 2 আসে, মাঝে মাঝে এই টাইপের ম্যাথ সলভ করতে গেলে 5 পাই ভাগ 2 আসে। তো দেখো তো 5 পাই ভাগ 2 রে আমরা 2 পাই প্লাস পাই ভাগ 2 লিখতে পারি কিনা? ধরো এইটার মানটা বা অন্য একটা ম্যাথের মান যে 5 পাই ভাগ 2 আসে, তাহলে এইটাকে আমরা এরকম লিখতে পারি কি পারি না? পারি কি পারি না বলো? অবশ্যই পারি। তবে এইটা আসলে অ্যান্সারটা কখনো এইটা হবে না, বরং অ্যান্সারটা হবে শুধু পাই ভাগ 2। কারণ কি জানো? কোন একটা জিনিসের পথ পার্থক্য যদি 5 পাই ভাগ 2 হয়, তবে অ্যাকচুয়াল অ্যান্সারটা হবে পাই ভাগ 2। কারণ মনে করো আমি 450 ডিগ্রি ঘুরছি, অ্যাকচুয়ালি 0 ডিগ্রি থেকে আমি 360 যখন রোটেট করব, রোটেট করে ওই বিন্দুতেই যদি ফিরে আসি, তাহলে আমি কিন্তু কোনো পথ অ্যাকচুয়ালি অতিক্রমই করি নাই, কারণ আমার কোণের যে মানটা, কৌণিক যে দূরত্বটা সেটা 0, 450 ঘুরলেও
প্রথম 360 এর জন্য আমার স্মরণ হবে 0, বাকি 90 হচ্ছে থাকবে। এই 2 পাই মানে 360, এই যে এই যে এই যে এই যে এই 2 পাই মানে 360, এইটার জন্য তুমি কোনো পথ পার্থক্যই পাবা না, এই জন্য অ্যান্সারটা হবে π/2। এইটা আমি বলে দিলাম শুভঙ্করের ফাঁকি। ইয়াং এর দ্বিতীয় পরীক্ষায় চিরগুলোর দূরত্ব অর্ধেক, চির ও পর্দা দূরত্ব দ্বিগুণ করলে ডোরা প্রস্থ কি হবে? কোনো ম্যাথ? এটা কোনো ম্যাথই না রে বাবা, কোনো ম্যাথই না, ইজি পিজি তো, তাই এগুলা মুছে দিচ্ছি। তোমার ডোরা প্রস্থ আর ডোরা ব্যবধান একটু মনে রাখিও, ঠিক আছে? ডোরা ব্যবধান যেটা আছে, ডোরা ব্যবধান হচ্ছে ডোরা প্রস্থের দ্বিগুণ, তার সূত্র হচ্ছে ল্যামডা ডি ভাগ হচ্ছে এ। আর প্রস্থ যেটা আছে এটাতে অর্ধেক করতে হবে, অর্ধেক করলে আমরা পাবো ল্যামডা ডি ভাগ হচ্ছে 2a। সো এখানে আবার কিছু অর্ধেক বা দ্বিগুণ করতে হবে, সেগুলো আমি করতেছি। সো কি বলছে তাকাও, চিরগুলা যে দূরত্ব আছে, চিরগুলার দূরত্ব করতে হবে হচ্ছে অর্ধেক, ঠিক আছে? এবং আমাদের এখানে একটু তাকাও যে চির ও পর্দার যে দূরত্ব আছে, সেই পর্দার চির থেকে পর্দার দূরত্ব করবে হচ্ছে দ্বিগুণ। ভেরি ভেরি ইজি। তাহলে আমাদের যেটা হবে ল্যামডা থাকলো, ডি মানে হচ্ছে চির থেকে পর্দার দূরত্ব, ডি মানে চির থেকে পর্দার দূরত্ব, তো চির থেকে পর্দার দূরত্ব দ্বিগুণ করছে, দ্বিগুণ করলে এটা হবে 2d। এবার 2 থাকবে, আর এই যে আমাদের এ আছে, এ মানে হচ্ছে চিরদের মধ্যবর্তী দূরত্ব অর্ধেক করছে, অর্ধেক করছে মানে এ যদি থাকে এ ভাগ 2 করছে, তাহলে বেসিক্যালি আমরা কি পাবো? বেসিক্যালি আমরা পাবো 2 ল্যামডা ডি ভাগ হচ্ছে এ। তো এটাকে আমরা 2 ইনটু, ভালো করে দেখো, এটাকে আমরা 2 ইনটু ল্যামডা ডি ভাগ এ বলতে পারি, যেখানে আগেরটা যেটা কিনা আমাদের আগের ডোরা প্রস্থ। তো বর্তমান যে ডোরা প্রস্থ আছে সেটা কি আগের ডোরা প্রস্থের দ্বিগুণ হয়ে গেছে না? ইয়েস, অ্যানসারটা হচ্ছে দ্বিগুণ হয়ে গেছে। এটা 4 গুণ কই থেকে পাইছে? 2 ল্যামডা ডি ইনটু হচ্ছে 2 এ ভাগ 2, তো 2 তো কাটা করেছে, এটা কি 2 তো কাটা, এখান থেকে কি আসে 2 ল্যামডা ডি ভাগ হচ্ছে এ আসে, ল্যামডা ডি ভাগ এ যেটা আছে, আচ্ছা আচ্ছা কথা আছে, ইয়েস 4 গুণই হবে, 4 গুণই হবে, 4 গুণই হবে, 4 গুণই হবে, কারণ এখানে তো আমাদের ল্যামডা ডি ভাগ এ, আর এটা আছে 2 ল্যামডা ডি ভাগ এ, তাই না? এটা আছে 2 ল্যামডা ডি ভাগ এ। তাহলে আমাদের ঠান্ডা মাথায় যে আমরা চিন্তা ভাবনা করি, কাটাকাটি ক্যালকুলেশন সব পারফেক্ট আছে কিনা একটু দেখে নেই। হ্যাঁ 2 কাটলাম, আমি পেলাম 2 ল্যামডা ডি ভাগ এ। ইয়েস, আগে যেটা ছিল এই যে এইটাই তোমরা ভুল করবা, এই জন্য এই ম্যাথটা কিন্তু আমি নিছি। আগে যেটা ছিল সেটা ছিল ল্যামডা ডি ভাগ 2a, তুমি এটা যদি 4 গুণ করো বাবা, দেখো কি পাও, এই যে ম্যাথ হয়ে গেছে শুভঙ্করের ফাঁকি, এটাকে 4 গুণ করলে তুমি পাবা 2 ল্যামডা ডি ভাগ হচ্ছে, তাহলে কি আমি দাবি করতে পারি না, আমি কি দাবি করতে পারি না যে 2 ল্যামডা ডি ভাগ এ যে আমাদের হইলো, এই যে আমাদের, আচ্ছা ওকে, আচ্ছা এইটুক মুসলেই হচ্ছে, এইটুক মুসলেই হচ্ছে, এদের 2 ল্যামডা ডি ভাগ এ যেটা আছে, এইটা হচ্ছে আমাদের আগের বা পূর্বের ল্যামডা ডি ভাগ 2 এর 4 গুণ। এই কথাটা একটু মাথায় ঢুকাও, এটা যদি মাথায় ঢুকাইতে পারো তাইলে এই টাইপের যে ম্যাথ আছে, এই টাইপের ম্যাথ তুমি সলভ করতে পারবা, মাথা গরম করলেই মাথা গরম। এটা ডোরা ব্যবধানের দ্বিগুণ হবে, বা ডোরা প্রস্থের হবে 4 গুণ। প্রশ্নে কিন্তু ডোরা প্রস্থই চাইছে, প্রশ্নে কিন্তু আবার ডোরা প্রস্তুই চাইছে। আশা করি সলভটা বুঝতে পারছো, মাথার একটু ঠান্ডা রাখো এক্সাম হলে। ওকে, এবার আমাদের অষ্টম অধ্যায় মডার্ন ফিজিক্স বা আধুনিক পদার্থবিজ্ঞান, গ্যালিলিও রূপান্তর, লরেন্স রূপান্তর আমার খুবই পছন্দের একটা চ্যাপ্টার। ওকে, একটি কাল্পনিক ট্রেন যত দ্রুতিতে চলে তার চলমান দৈর্ঘ্য নিশ্চল দৈর্ঘ্যের 1/3 হবে। আচ্ছা, চলমান দৈর্ঘ্য হচ্ছে এল, নিশ্চল দৈর্ঘ্য হচ্ছে এল নট। তো সূত্র লিখে দেই যে এল ইকুয়াল এল নট রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার ভাগ সি স্কোয়ার। সো আমার কি লাগবে? দ্রুতি লাগবে, মানে ভি এর মানটা লাগবে। সো ভি এর যে মানটা সেটা বেসিক্যালি কি হবে, এল ভাগ এল নট, তারপর রুট ওভারটা আছে, তো রুট যদি উঠায় দেই তাহলে এটার হবে হচ্ছে স্কোয়ার, এবং এখান থেকে হবে 1 মাইনাস ভি স্কোয়ার ভাগ হচ্ছে সি স্কোয়ার। তাহলে এখান থেকে যদি এই পাশে পাশে লসাগু টসাগু করি, আমি তোমাকে একটা সূত্র বানিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে এরকম যে ভি ইকুয়াল হবে, একবারে বানিয়ে দেই, ভি ইকুয়াল হবে রুট ওভার, বা তোমাদের দেখাই দেখাই দেখাই, কোনো প্যারা নেই, ম্যাথ তো বেশি নাই, দেখাই দিচ্ছি, এটুক বুঝছো কিনা দেখো, আই হোপ এটুক তুমি বুঝছো। তাহলে এখান থেকে আমি যদি, আচ্ছা ভি স্কয়ার ভাগ সি স্কয়ার যদি রাখি, মাইনাস অবস্থায় আছে, 1 এর থেকে বিয়োগ হবে, ইয়েস, তাহলে ভি স্কয়ার ভাগ সি স্কয়ার হবে হচ্ছে 1 মাইনাস এল ভাগ এল নট এর স্কয়ার।
সো এখান থেকে আমাদের ভি এর যে মানটা হবে বা ভি স্কয়ারের যে মানটা হবে সি স্কয়ার এখানে গুণ হবে। দেখো এখানে সি স্কয়ার গুণ হবে কিনা, তাহলে একটা কাজ করি, এই যে আমাদের এইখানে যে সি স্কয়ার আছে, এইখানে যে আমাদের এই সি স্কয়ার আছে, সি স্কয়ার আমরা এখানে গুণ দিয়ে দিই একবারে। তো এখান থেকে ভি এর যে মানটা হবে সেটা হবে রুট ওভার 1 মাইনাস রুট হবে রুট স্কয়ারে, তো আবার এখানে ইও আছে, আচ্ছা সমস্যা নেই, এল ভাগ এল নট তার স্কয়ার, আর ভি স্কয়ারটাকে যে ভি যেহেতু করছি, ভি যেহেতু আমরা করছি, আচ্ছা ভি স্কয়ার ভাগ সি স্কয়ার ছিল, সি স্কয়ার মানে গুণ হয়ে গেছে, আর ভিটা যদি বের করি পুরোটার উপর রুট করতে হবে। হ্যাঁ, পুরোটার উপর যদি রুট করি তাইলে আমার এখান থেকে একটা সি থাকবে। এই হচ্ছে কাহিনী মোটামুটি ভাবে। তাহলে একটি কাল্পনিক ট্রেন যে দ্রুত চললে এর চলমান দৈর্ঘ্য নিশ্চল দৈর্ঘ্যের এক তৃতীয়াংশ হবে। চলমান যে দৈর্ঘ্যটা আছে, চলমান যে দৈর্ঘ্যটা আছে সেইটা নিশ্চল দৈর্ঘ্যের কি হবে, এক তৃতীয়াংশ হবে। সো সেটা এখানে বসাবা, এইখানে বসাই দিবা, এল এর মানটা এল নট ভাগ 3 বসাবা, এল নট এল নট কাটাকাটি করবা, আলোর বেগ বসাবা, ক্যালকুলেশন করে এটা পাবা। সো এইটা আরেকটু ইজি ভাবে বেসিক থেকেও তুমি আসতে পারতা। আচ্ছা জাস্ট এ সেকেন্ড, একটু অপেক্ষা করো। ওকে, তাহলে এইখানে যে ব্যাপারটা হইছে, একটু যদি আমরা ঠান্ডা মাথায় তাকাই, এটা আমরা এইভাবে তো করতে পারবোই। এই যে এখানে যেটা তোমাকে বের করে দিছি, এইটা জাস্ট এখানে বসাবা তাইলেই হবে। তো আরেকটু ইজি ভাবে তুমি করতে পারবা, সেটা কেমন, যে চলমান দৈর্ঘ্য নিশ্চল দৈর্ঘ্য হচ্ছে এক তৃতীয়াংশ, এল এর মানটা হচ্ছে এল নট ভাগ 3 ইকুয়াল হচ্ছে এল নট, তারপরে কি আছে রুট ওভার 1 মাইনাস ভি স্কয়ার ভাগ কি সি স্কয়ার না, এল নট কাটা, এখান থেকে 1 ভাগ 3 ইকুয়াল রুট ওভার এইটা। তো আমি একটা ঠান্ডা মাথায় কাজ করি, রুটটাকে উঠানোর জন্য, দাঁড়াও এখান থেকে একটা রাবার নিয়ে নিই। হ্যাঁ, রুটটাকে উঠানোর জন্য এর 1 ভাগ 3 কে আমি বর্গ করে দিলাম, এখান থেকে 1 মাইনাস ভি স্কয়ার ভাগ সি স্কয়ার, তাহলে ভি স্কয়ার ভাগ সি স্কয়ার যেটা মান হবে 1 মাইনাস 1 ভাগ 9 মানে 8 ভাগ 9। তাহলে ভি স্কয়ার এর মান কি হবে, ভি স্কয়ার মান হবে এইটা গুণ সি স্কয়ার, এইটা গুণ সি স্কয়ার, তাহলে ভি এর যেটা মানটা হবে রুট ওভার 8 ভাগ 9 রুট আর সি স্কয়ারের স্কয়ার কাটা 3 ইনটু 10 টু দি পাওয়ার হচ্ছে 8। দেখো তো বুঝছো কিনা, এইখানে এসে বলাবান প্যারা খায়। তো রুট 8 মানে কত, রুট 8 মানে হচ্ছে 2 রুট 2, আর রুট 9 মানে কত 3, আর আলোর বেগ কত 3 ইনটু 10 টু দি পাওয়ার 8, 3 3 কাটা, রুট 2 এর মান কত, রুট 2 এর হচ্ছে 1.41, 2 রে যদি 1.41 দ্বারা আমি গুণ দেই, 2 রে যদি 1.41 দ্বারা গুণ দেই, 1.5 দিয়ে দিলে 3 রকম 2.85 এর কাছাকাছি, 2.85 ইনটু 10 টু দি পাওয়ার 8। আসলে অ্যান্সারটা একটু মিলে নাও, এই যে 2.83 ইনটু 10 টু দি পাওয়ার 8 আমি বের করছি 2.85। দেখছো কত পাওয়ারফুল, এইভাবেও করতে পারবা আর ইজি পিজি ভাবে এইভাবেও করতে পারবা যেভাবে ইচ্ছা। ওকে, আর তোমার মেডিকেল ভর্তি পরীক্ষা এই টাইপের একটা আসতে পারে, এইটাও আসতে পারে, এইটা আসার চান্সটা বেশি। ওকে ঠিক আছে, আসো আমরা করে দেই। তাহলে কি বলছে ঠান্ডা মাথায় দেখো, যে এত তরঙ্গ দৈর্ঘ্যের একটি ফোটনের শক্তি কত। সো ফোটনের শক্তি ই ইকুয়াল এইচ এফ, অথবা এফ না বলে এসি ভাগ ল্যামডা বলতে পারবো, তাই না, কম্পাঙ্ক দিয়ে না বলে এসি ভাগ ল্যামডা দিয়েও করতে পারবো। তাহলে ফোটনের শক্তি যদি আমরা বের করতে চাই, ইকুয়াল এইচ মানে প্লাঙ্কের ধ্রুবক 6.63 ইনটু 10 ইনভার্স 34, তারপরে এই সি ভাগ ল্যামডা, সি এর মান 3 ইনটু 10 টু দি পাওয়ার 8, রাইট, ভাগ হচ্ছে আমাদের ল্যামডা। সো ল্যামডার যে মানটা সেটা কত দেওয়া আছে, ও বাবা মিটারই দিয়ে দিছে, অ্যাংস্ট্রম দিয়ে দেয় নরমালি, 10 ইনভার্স 10 করাই আছে। তাহলে 6650 ইনটু হচ্ছে 10 ইনভার্স 10, তাহলে পাওয়ার ক্যালকুলেশন করো তাহলে ইজি হবে। আর আমি একটা বুদ্ধি তোমাকে দেই, তুমি এটাকে 6.65 বানাও ইচ্ছা করে। তো এটা যদি 6.65 বানাও, তুমি কি করতেছো, একদম তিনটা ঘর ছোট করতেছো, তিনটা ঘর বড় হয়ে যাবে। তো তিনটা ঘর যদি বড় হয়, তো এখানে হয়ে যাবে 10 ইনভার্স 7। এবারটা কত ইজি হয়ে গেছে দেখো। তো তুমি যেটা করতে পারো বেসিক্যালি, এটা মোটামুটি ভাবে কাটা যায়, এটা মোটামুটি ভাবে কাটা যায়, 6.63 6.65 মোটামুটি কাটা যায়, 1 পয়েন্ট সামথিং থাকবে। আচ্ছা, তো উপরে আছে হচ্ছে 3 গুণ এইখানে -34 আর 8, -34 আর 8 যদি তুমি ক্যালকুলেশন করো, তুমি পাবো হচ্ছে -26, আর -7 উপরে গেলে প্লাস হয়ে যাবে, 26 আর 7 মিলে তোমার এখান থেকে পাবা হচ্ছে -19 জুল। তুমি দেখো তো অ্যানসারটা এটার কাছাকাছি আসছে কিনা। ইয়েস, অ্যানসারটা কাছাকাছি আসছে 2.99। কেন 2.99 হইছে বলো তো, 2.99 হইছে বিকজ এটা যে কাটছি এখানে কিন্তু 6.65, এটা 1 এর একটু বেশি, 3 থেকে একটু কমে যাবে, কমে গেলে 2.99, বাট তুমি ডিরেক্ট কেটে দিয়ে 3 লিখবা, দেখবা অপশন কাছাকাছি মিলে যাবে। আর জুল থেকে ইলেকট্রোভোল্টে যেতে হলে কি করতে হয়, 1 ইলেকট্রোভোল্ট মানে হচ্ছে 1.6 ইনটু 10 ইনভার্স 19 জুল, এখানে গুণ দিতে হইছে, এখানে ভাগ দিতে হবে,
এখানে ভাগ দিতে হবে। তাহলে এই যে 2.99 10 ইনভার্স 19 কে আমরা যদি 1.6 10 ইনভার্স 19 দ্বারা ভাগ দেই এবং খুবই ঠান্ডা মাথায় 10 ইনভার্স 19 আর 10 ইনভার্স যে 19 আছে, তো এটাকে একটা কাজ করি, আমরা ইয়েলো কালার হচ্ছে পেন ইউজ করি 10 ইনভার্স 19। আচ্ছা, পেনের কালারটা একটু আমরা সবুজ দিয়ে দেই, দেওয়ার পরে এই যে এইটা আর এই যে এইটা, এই দুইটা বাবা কি হবে, এই দুইটা অবশ্যই কাটাকাটি হয়ে যাবে। তাহলে উপরে আছে 3 এর কাছাকাছি আর নিচে আছে 1.6। 3 আর যদি 1.5 হইতো তাহলে 2 লিখতে পারতাম, এটা 2 এর থেকে একটু কম, এটা 2 এর থেকে একটু কম হবে, তো আমি অ্যাজুম করে নিলাম 1.9 এর কাছাকাছি, তাহলে ওই যে 1.86 ইলেকট্রোভোল্ট। আশা করি বুঝছো। আর মেগা ইলেকট্রোভোল্ট থাকলে 1 মেগা ইলেকট্রোভোল্টে 10⁶ ইলেকট্রোভোল্ট বা 10 লাখ ইলেকট্রোভোল্ট। ওকে, একটি বস্তুর ভর এত, একে শক্তিতে রূপান্তর করলে এনার্জি ইকুয়াল মিল্ক ইনটু কফি স্কয়ার, বিখ্যাত আইনস্টাইনের আপেক্ষিকতা সূত্র, যার জন্য সে নোবেল পেয়েছিল। তো এটার কি করব, বেসিক সূত্র আর কি। বস্তুর ভরও তো দেওয়া আছে, তো ইলেকট্রনের ভর দেখে মনে হচ্ছে নাকি, তো যার ভরই হোক আসো ক্যালকুলেশন করি। ভর দেওয়াই আছে, আসলে ইলেকট্রন বলতে পারে, সেক্ষেত্রে আবার ভর জানা লাগবে। তাহলে যেটা আছে 9.1 ইন্টু 10 ইনভার্স 28, রাইট, ভরের মান ইন্টু হচ্ছে আলোর বেগের স্কয়ার। তো 3 কে স্কয়ার করলে 9, 10⁸ কে স্কয়ার করলে 10⁻16। তাহলে 9 দিয়ে 9 এর গুণ করলে 81, এটা 81, হ্যাঁ 81, 81 একটু বেশি হবে, তো 81 বা 82 বা হ্যাঁ 82 নাও ট্রাই করি, 82 নেই, 82, এই মুছে যাও, হ্যাঁ 82। আর এখান থেকে হবে 10 ইনভার্স -28, আর এখানে আছে কত 16, তাহলে -12 জুল। তো এখান থেকে তুমি যদি 8.2 করতে চাও বা 8.20 করো, সেক্ষেত্রে হবে 10 ইনভার্স 11 জুল। দেখো তো অ্যানসারটা মিলছে কিনা, 100% মিলে গেছে। 2.19 বা 2.2, এটা ভেরি ক্লোজ টু 2.8, বাকি 8.2, 8.2 ভেরি ক্লোজ টু 8.20 বা 8.2, 10 ইনভার্স 11 জুল। পারফেক্ট, শেষ। এইবার আসেন আমরা আমাদের নবম অধ্যায়ে চলে যাই। এখান থেকে একটা ম্যাথ মাস্ট বি আসবে, নিউক্লিয়ার ফিজিক্স ইট ইজ। ওকে, সো নিউক্লিয়ার ফিজিক্স সলভ করতে চাই। হাইড্রোজেন পরমাণু তৃতীয় বোর কক্ষের ব্যাসার্ধ চাইছে, তো সূত্রটা বলে দেই, শর্টকাট যে সূত্র, n তম কক্ষপথের ব্যাসার্ধের সূত্র হবে হচ্ছে 0.53 ইনটু হচ্ছে n স্কয়ার অ্যাংস্ট্রম। যেই কোনো কক্ষপথ বলবে তার মানের স্কয়ার করে দিবা, ওই কক্ষপথে তুমি ব্যাসার্ধের মানটা পেয়ে যাবা। তাহলে তৃতীয় বোর কক্ষপথ বলছে, তাহলে 3 স্কয়ার মানে হচ্ছে কত, 9, 9 ইনটু 0.53। অনেকে এটা পারে না, আরে বোকা, এটা যদি 530 হইতো 10 দিয়ে গুণ দিলে, বা 53 যদি হইতো 10 দিয়ে গুণ দিলে তো 530, 9 দিয়ে গুণ দিলে 530 এর থেকে 53 কম হবে, তাই না? এটা হইতে পারে 477, বাট এখানে তোমার দশমিক আছে, 477 হবে না, 2 ঘর পিছায় যাবে, 2 ঘর পিছাইলে 4.77, 477 2 ঘর পিছায় গেলে 4.77 অ্যাংস্ট্রম। দেখছো কেমনে চিন্তা করলাম, গো টু ইনফিনিটি, গো টু হাতে কলমে ক্যালকুলেশন। হাইড্রোজেন পরমাণুর প্রথম ও দ্বিতীয় উত্তেজিত স্তরের শক্তির অনুপাত কত, ইজি পিজি। সূত্র বলে দেই শর্টকাট, n তম কক্ষপথের শক্তির মান হবে -13.6 ভাগ n স্কয়ার ইলেকট্রোভোল্ট। ঢাকা ইউনিভার্সিটির জন্য এইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মেডিকেলের জন্য এটা ইম্পর্টেন্ট। তো প্রথম আর দ্বিতীয় অনুপাত বলছে, তাহলে আমরা পাইতেছি শক্তির সাথে আমাদের যেই কক্ষ মানে শক্তি স্তর বা কক্ষপথের রিলেশন, সেটা হচ্ছে বর্গের ব্যস্তানুপাতিক। প্রথম আর দ্বিতীয় অনুপাত বলছে, 1 বসাইলে পাবো 1, 2 বসাইলে পাবো হচ্ছে 4, তাই না? ভালো করে বুঝো কিন্তু, 1 বসাইলে পাবো 1, আর আমরা যদি এখানে দ্বিতীয় বসাই তাহলে পাবো হচ্ছে 4, রাইট? তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো যে E1 ভাগ E2 ইজ ইকুয়াল, ব্যস্তানুপাতিক তো, তাহলে N2 ভাগ N1 তার স্কয়ার। সো N2 এর যে ভ্যালুটা, N2 এর ভ্যালুটা আমরা পাইলাম কত, কথা বলো। আচ্ছা, প্রথম আর দ্বিতীয় বলছে, তো এখানে সলভটা একটু ভুল আছে, সলভটা একটু ভুল আছে। আচ্ছা ঠিক আছে, হাইড্রোজেন পরমাণুতে প্রথম ও দ্বিতীয় উত্তেজিত স্তরের, ও আচ্ছা, হাইড্রোজেন পরমাণুর প্রথম ও দ্বিতীয় উত্তেজিত স্তর বলছে, N1 এর মান হবে 2 আর তোমার N2 এর মান হবে 3। প্রথম ও দ্বিতীয় উত্তেজিত স্তর বলছে, উত্তেজিত স্তরে এগুলো গন্ডগোল হয়ে গেছে, এই জন্য 1 এর পরিবর্তে 2, 2 এর পরিবর্তে 3। তো প্যারা নাই, সেখানে তুমি কত পাবা বলো, সেইখানে তুমি পাবা এই যে N2, N2 আর N1, তাহলে 9, একবারই করে দিলাম স্কয়ার, 9 ভাগ হচ্ছে 4, 9 ভাগ হচ্ছে 4, তাহলে অনুপাতটা হচ্ছে 9:4। মেইন কাহিনী বুঝতে পারছো? আমরা 1 আর 2 দিয়ে কিন্তু করতে নিছিলাম, পরবর্তীতে আমরা তাকে কি দেখলাম, এই যে
প্রথম ও দ্বিতীয় উত্তেজিত স্তর, এইটা ইম্পর্টেন্ট, এইটা অনেক পোলাপানি খেয়াল করবে না, শিওর থাকো। এইটা এদিকে না দেই, এইটা অনেক পোলাপানি খেয়াল করবে না এই কথাটা। ঠিক আছে, ওকে, আশা করি বুঝাতে পারছি। এটা গুরুত্বপূর্ণ, অনেক 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 বেশি গুরুত্বপূর্ণ, অনেক বেশি গুরুত্বপূর্ণ। প্রথম ও দ্বিতীয় উত্তেজিত স্তর বলছে, প্রথম উত্তেজিত স্তর মানে দ্বিতীয় কক্ষপথ, আর দ্বিতীয় উত্তেজিত স্তর মানে তৃতীয় কক্ষপথ। আশা করি ব্যাপারটা বুঝছো। ঠিক আছে, একটি 30 কিলো পদার্থের অর্ধায়ু এত 2.5 গ্রাম ওজনে ওই পদার্থের নিম্নের যত গ্রাম 60 দিন পর্যন্ত থাকবে। এটা একটা শর্টকাট দিয়ে আসলে করা যায়, তাই না? অর্ধায়ু মানে কি, একটা বছর যদি একটা মানুষ যদি 100 বছর বাঁচে, তার অর্ধায়ু 50 বছর। আমি যদি 70 বছর বাঁচি, আমার অর্ধায়ু হচ্ছে 25 বছর। 70 বলছিলাম, তাহলে 35, 50 বললে 25, অর্ধায়ু 15 দিন, 2.5 গ্রাম ওজন ওই পদার্থের পরমাণু নিম্ন যত গ্রাম 60 দিন পর্যন্ত থাকবে। ঠিক আছে, অর্ধায়ু হচ্ছে কত? অর্ধায়ু হচ্ছে 15 দিন, তাই না? তাহলে একটা জিনিস ইনিশিয়ালি, দেখো আমি তোমাকে দেখাই, এইগুলো আমরা একটু মুছে দিব, দেখি এইভাবে একটু আমরা কাটতে পারি কিনা, একটা মিনিট টাইম দাও আমাকে। ঠিক আছে, আমরা একটু কোন পেনটা নিব, বা আচ্ছা ঠিক আছে, প্যারা নাই। আচ্ছা, এটা হচ্ছে ওই পেন। হ্যাঁ আচ্ছা, বুঝতে পারছি, এটাকে একটু আমরা কমায় নেই বাসা হাইলাইট করে হচ্ছে আমরা দেখাইতে পারবো যে এই ব্যাপারটা হচ্ছে এরকম। ঠিক আছে, পারফেক্ট পারফেক্ট পারফেক্ট, তো বোঝা গেছে বিষয়টা। তো আমরা আসলে এবার এই জায়গাটা একটু হচ্ছে আমরা রিমুভ করে নিচ্ছি। তোমাকে অর্ডার এই ম্যাথটা ম্যাথ না করিয়ে কিভাবে ফিল করে বোঝানো যায় সেটা আমরা দেখব। সো আসো আর কথাবার্তা না বলে তোমাদেরকে একটু চিন্তা ভাবনা করাই যে ম্যাথটা কিভাবে ইজিলি আমরা সলভ করতে পারি। সো এখানে বলা আছে একটা পদার্থের অর্ধায়ু হচ্ছে 15 দিন আর 2.5 গ্রাম বলছে। সো 2.5 গ্রাম যদি একটা অর্ধায়ু পার হয়, তার অর্ধেক ক্ষতি হয়ে যাবে বা অর্ধেক ক্ষয় হয়ে যাবে এবং তার অর্ধেক বাকি থাকবে, যেটা হবে 1.25 গ্রাম। এবার 1.25 গ্রাম যদি আরেকটা অর্ধায়ু পার করে, থাকবে তার অর্ধেক। তাহলে 1.25 গ্রামের অর্ধেক কত হইতে পারে বলো তো আমাকে? 1.25 গ্রামের অর্ধেক হইতে পারে 0.625 গ্রাম। এবার 0.625 গ্রামকে আরেকটা অর্ধায়ু যদি আমরা পার করি, তাহলে আমরা কত পাবো? তারও অর্ধেক, অর্থাৎ 0.3125 গ্রাম। আরেকটা অর্ধায়ু যদি পার হয়ে যায়, তারও অর্ধেক অবশিষ্ট থাকবে আর বাকি অর্ধেক ক্ষয় হয়ে যাবে। তো এর অর্ধেক হবে 0.156 গ্রামের কাছাকাছি। তাহলে এইটাই কিন্তু আমাদের প্রশ্নের হচ্ছে উত্তর, যেটা অলরেডি ডেন্টাল ভর্তি পরীক্ষায় কিন্তু এসেছে 9-10-এ। সিম্পল চিন্তা, যে একটা পদার্থের যদি শুরুতে এত গ্রাম থাকে, অর্ধায়ু যাওয়ার পরে তার অর্ধেক অবশিষ্ট থাকবে, আরেকটা অর্ধায়ু গেলে তারও অর্ধেক থাকবে, আরেকটা যদি অর্ধায়ু যায় ঠিক তারও অর্ধেক থাকবে, ফাইনালি আরেকটা যদি অর্ধায়ু যায় তার অর্ধেক থাকবে। ওকে, আশা করি ম্যাথটা ইজি পিজিভাবে বুঝতে পারছো, ম্যাথ করার দরকার নেই, এভাবে বেসিক দিয়ে ম্যাথটা খুব ইজিলি কিন্তু সলভ হয়ে যাবে। 60 দিন বলছে, তাই না? তাহলে প্রথম অর্ধায়ুর জন্য টাইম লাগছে 15 দিন, বাকি 15 দিনে 30 দিন, বাকি 15 দিন অ্যাড করলে 45 দিন, বাকি আরও 15 দিন অ্যাড করলে কিন্তু 60 দিন। এই 60 দিনের কথাটাই কিন্তু প্রশ্নে বলা আছে। সো এই যে 60 দিনের যে প্রবলেমটা খুব ইজি পিজিভাবে কিন্তু আমরা সলভ করে ফেললাম। আশা করি ম্যাথটা বুঝতে পারছো, ঠিক আছে? কোনো প্রেশার বা প্যারা নাই। তো অ্যান্সারটা হচ্ছে 0.156 গ্রাম, মুছে গেছিলো তাই আরেকবার লিখে দিলাম। ওকে, আশা করবো ম্যাথটা বুঝতে পারছো। এটা স্টার দিয়ে দেই, এটা অনেক 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 বেশি ইম্পর্টেন্ট। ওকে, তাহলে বাচ্চারা এবার একটু মাথাটা ঠান্ডা করো, মাথাটা একদম ঠান্ডা করো। 176 গোল্ডের অর্ধজীবন বা অর্ধায়ু দেওয়া আছে 2.70 ডে। তো আসো মানটা লিখে ফেলি। টি হাফ ইজ ইকুয়াল, সূত্র একবারে বসাই দিলাম, লন টু ভাগ হচ্ছে ল্যামডা। লন টু এর মান কত? লন টু মান বসানোর আগে আমরা ল্যামডার মানটা কি লিখতে পারবো? লন টু ভাগ হচ্ছে টি হাফ, লন টু এর মান 0.693, অর্ধায়ুর মান দেয়া আছে 2.70 দিন। এবার যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে এখান থেকে আমরা কি পাবো? সো খুব ঠান্ডা মাথায় আমরা এটাকে 693 চিন্তা করব এবং নিচে এটাকে আমরা 270 চিন্তা করব। এবার দশমিক কনসিডার করতে হবে। সো দশমিক নিচে একটা বেশি হবে, কারণ উপরে 3টা ঘর আছে দশমিকের পরে, নিচে 2টা আছে, তাই না? তাহলে 270 যদি চিন্তা করি আর 10⁻1 দিয়ে নিলাম, কারণ নিচে যেহেতু আমার একটা 10 বেশি থাকবে, তাহলে ওইটা উপরে 10⁻1 আকারে যাবে, দশমিক ব্যালেন্স করে ফেলছি।
ওকে 270 693 এর মধ্যে মোটামুটি 2 বারের বেশি 3 বারের কম না 2.5 বারের মতো যাবে 2.5 ইন্টু 10^1। সো এটাকে সিম্পলিফিকেশন করলে 0.1 ঘর পিছাইলে 0.25 গ্রাম উইল বি আওয়ার অ্যান্সার। গ্রাম না ডে হবে, পার ডে হবে। কেন পার ডে হবে? কারণ এখানে ক্ষয়দ্রব্য বলছে 177। কোনো প্রথম ক্রম বিক্রয়ের অর্ধায়ু দেওয়া আছে 15 মিনিট, বিক্রয়ের হার ধ্রুবক কত। সেম একটা মোটামুটিভাবে ভালো ইম্পর্টেন্ট এবং মাস্ট তোমার পরীক্ষায় আসবে বলাই যায়। সো আমরা জানি বিক্রিয়া যে হার ধ্রুবক সেটা কি টি হাফ ইকুয়াল লন টু ভাগ ল্যামডা। ল্যামডার মানটা কি হবে? ল্যামডার মানটা হবে 0.693 ভাগ টি হাফ, অর্ধায়ুর মান আছে 15 মিনিট। এবার 15 693 মধ্যে কয়বার যায় এটা চিন্তা করলেই হবে। এরপর দশমিক আমরা গুণে বসায় দিব। এটাকে আমরা প্রথমে 69.3 চিন্তা করলাম, 0.2 ঘর শিফট করলাম। 15 60-এর মধ্যে 4 বার যায়, 15 75-এর মধ্যে যায় হচ্ছে 5 বার। তাহলে এটা 4 এবং 5-এর মাঝামাঝি, তবে 5-এর বেশি কাছাকাছি যাইতে পারে, মোটামুটি 4.6 বা 4.7-এর মতো কিছু একটা হইতে পারে। তো আমি এটা অ্যাজিউম করে নিলাম যে এই মানটা হচ্ছে 4.6। ওকে, এবার কাহিনী করতে হবে, সেটা হচ্ছে দশমিক আমি শিফট করছিলাম 2 ঘর, এই জন্য আমাকে অবশ্যই দশমিককে 2 ঘর পিছাইতে হবে। তাহলে এই যে যদি 2 ঘর আমি পিছাই যাই দশমিকটা, তাহলে একটা শূন্য আরও একটা ঘর পিছাবে, তাহলে 0.046 হবে আমার কারেক্ট অ্যান্সার। দেখো অ্যান্সারটা মিলে নাও বাবা, আশা করি ইজি পিজিভাবে বুঝতে পারছো। সলভ। এইবার আমরা যাব 178 নাম্বারে। 78 নাম্বার ম্যাথটা করবো। এটা বেসিকটা অনেক ডিপ। এই ম্যাথটা সবাই মানে সবাই করতে পারবে না, টু বি ভেরি ভেরি অনেস্ট। এই ম্যাথটা সবার জন্য না, সবাই করতেও পারবে না। সো এখানে বলা আছে যে আমার একটা যৌগ আছে হচ্ছে এ, এবং এই যৌগের ভর সংখ্যা আছে হচ্ছে 222, এবং এই যৌগের প্রোটন আছে হচ্ছে 86। সো এই বান্দা বিক্রিয়া করে বি যৌগ তৈরি করছে, এবং বি যৌগের ভর সংখ্যা আছে 210, এবং আমাদের প্রোটন সংখ্যা আছে 84। সেখানে কয়টা আলফা বা বিটা কণা তৈরি হয়েছে? সো মনে রাখবা আলফা কণার চার্জ হচ্ছে বা ভর সংখ্যা হচ্ছে 4, প্রোটন সংখ্যা হচ্ছে 2। আমি যদি এখানে খুব ঠান্ডা মাথায় দেখো যে যদি 3 নেই, তাহলে 3 4 12, 3 আর 4 12, 12 আর 210 মিলে কিন্তু অলরেডি আমার 222 হয়ে গেছে। 3 4 12 আর 210 মিলে অলরেডি কিন্তু আমার কি 222 হয়ে গেছে। আর যদি আমি এটা মিলাতে চাই, 84 আর 2 কত 86, এই পাশে কত হচ্ছে 86। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে বিটা কয়টা হবে? বিটা কয়টা হবে? তো বিটা হবে হচ্ছে আমার 4টা। বিটা হবে কয়টা? বিটা হবে হচ্ছে আমার 4টা। সো এখানে আলফার বিটা কয়টা নিশ্চিত হবে? এখানে শর্টকাট সহ সবকিছু আমরা মোটামুটি ভাবে বলে দিছি। আলফার জন্য 3টা, বিটার জন্য হবে হচ্ছে 4টা। বিটা কণা এখানে বেসিক্যালি তৈরি হবে কয়টা? 4টা। বিকজ এখানে হচ্ছে আমাদের 0 থাকে, এটা হচ্ছে সবথেকে বড় একটা ক্লু, আর এখানে আমাদের থাকে হচ্ছে -1। তোমাদের হিসাবটা বুঝে, এখানে আছে হচ্ছে 86, এখানে আছে হচ্ছে আমাদের 3 দুগুণে 6, এখানে আছে 3 দুগুণে 6, 6 আর 84 কত 90, বাট 90 থেকে 4 বিয়োগ যাবে, 90 থেকে এখানে 4 বিয়োগ যাবে, তাহলে কত হবে 86। 86 মিলে গেছে। তাহলে প্রথমে আলফা কণা মিলাবা, আলফা মিলে গেলে বাকিটা বিটা দিয়ে অটোমেটিক মিলে যাবে। আগে আলফাটা একটু মিলাই নিবা, আলফাটা মিলাই নিবা, বিটা অটোমেটিক মিলে যাবে। ওকে, সো আমাদের পরবর্তী যে অধ্যায় আছে সেটা হচ্ছে আমাদের 10ম অধ্যায়, সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্স। এখানে বলা আছে কোন পিএন জাংশনের 0.2 ভোল্ট বিভব পার্থক্য পরিবর্তনের জন্য 5 মিলি অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহের পরিবর্তন পাওয়া গেল, জাংশনের রোধ কত? তো জাংশনের রোধ হবে হচ্ছে বিভব পার্থক্যের পরিবর্তন ডিভাইড বাই হচ্ছে কারেন্ট বা তড়িৎ প্রবাহের পরিবর্তন। তো ডেল ভি যেটা আছে সেটা দেওয়া আছে হচ্ছে 0.2, আর ডেল আই যেটা দেওয়া আছে 5 মিলি অ্যাম্পিয়ার দেওয়া আছে, তাহলে 5 ইনটু হচ্ছে 10^3। উপরে যদি গুণ হয়ে যায় 0.2 এর সাথে তোমার 10^3 মানে 1000 ভাগ হচ্ছে 5, 0.2 রে 10 দিয়ে গুণ করলে 2, আরেকটা আসলে 20, আরেকটা আসলে 200। ভেরি ভেরি ইজি। 200 ভাগ 5 মানে হচ্ছে 40, অ্যান্সারটা হবে 40 ওহম। অ্যান্সারটা হবে কত? 40 ওহম। ওকে, কোন ট্রানজিস্টরের কমন বেস সার্কিটে এমিটার কারেন্ট দেওয়া আছে। এমিটার কারেন্ট মানে হচ্ছে আমাদের আইই এর মান, আইই। সো এমিটার কারেন্টের মান দেওয়া আছে কত? 100 মাইক্রো অ্যাম্পিয়ার। এরপর আমাদের আচ্ছা 100 মাইক্রো অ্যাম্পিয়ার থেকে 150 মাইক্রো অ্যাম্পিয়ার হচ্ছে উন্নীত করায় কালেক্টর কারেন্ট 98 মাইক্রো অ্যাম্পিয়ার থেকে 147 মাইক্রো অ্যাম্পিয়ার উন্নীত হলো। এক্ষেত্রে কারেন্ট এমপ্লিফিকেশন ফ্যাক্টর আলফার মান কত? সো সিম্পলি আলফার মান হচ্ছে তোমাকে এখানে বের করতে হবে। সো আলফার মান যদি বের করতে চাও, আলফার মানটা হচ্ছে আমাদের আইসি ভাগ হচ্ছে আইই এর মান। একটু দেখবা যেখানে কিসের মান আমার দেওয়া আছে। তো এখানে আমাদের যে অ্যামিটার কারেন্ট আছে আইই যেটা আছে, ঠান্ডা মাথায় দেখো, আইই যেটা আছে এইটা
100 থেকে 150 হয়েছে, তাহলে বেসিকলি হচ্ছে 50। এরপর আমাদের কালেক্টর কারেন্ট 98 থেকে 147 হয়েছে, বিয়োগ করলে কালেক্টর যে কারেন্ট আছে সেটা হবে 147 মাইনাস 98 মানে 49 মাইক্রো এম্পিয়ার। তাহলে এই যে আমাদের মাইক্রো মাইক্রো কোনো প্যারা নেই, তাহলে কি হবে আইসি ভাগাইবেন 49 ভাগ 50, 49 ভাগ 50 অথবা 98 ভাগ হচ্ছে 100 মানে 0.98, অ্যান্সারটা হবে 0.98। আলফার মানটা আসতে পারে। একটি ট্রানজিস্টরের ক্ষেত্রে আলফার মান এত, আই এর মান এত, বিটা এর মান কত? আচ্ছা, তো এটা অনেকভাবেই করা যেতে পারে, অনেকভাবেই করা যেতে পারে। আমরা জানি আলফা ইকুয়াল হচ্ছে কি বলতো, আলফা ইকুয়াল হচ্ছে আইসি ভাগ হচ্ছে আমাদের আইই। তো আলফার মান দেওয়া আছে 0.95, আইই এর মান দেওয়া আছে 1 মিলি অ্যাম্পিয়ার। তাহলে আইসি এর মান কত হবে? আইসি এর মান হবে 0.95। ঠান্ডা মাথায় দেখো, আইসি এর যে মান আছে সেটা হবে 0.95, অবশ্যই মিলি অ্যাম্পিয়ার। এবার আমার চাইছে যে বিটার মান কত। সো বিটার যে সূত্র এটা তুমি যদি জানো, এই ম্যাথটা অনেক ইজি। বিটা হবে আইসি ভাগ হচ্ছে আইবি। আইসি যেটা আছে, আইসি এর মান আছে 0.95, তোমাকে এখন সিম্পলি যেটা করতে হবে আইবি বসাইতে হবে। এখন আইবি এর মান কি এখানে আছে? আইবি এর মান নাই, আইই দেওয়া আছে, আর আমি অলরেডি একটা আইসি বের করছি। তাহলে আইবি এর মান কি হবে? আইই সমান সমান কি আইবি প্লাস আইসি না? তাহলে আইবি এর মান আমরা কি করব, আইই এর থেকে আইসি এর বাদ দিয়ে নিব। বাদ দিয়ে নেই, একের থেকে 0.95 গেলে 0.05 থাকবে, আর এককটা হবে অবশ্যই মিলি অ্যাম্পিয়ার। এখানে হবে 0.05। এটাকে 95 ভাগ 5 চিন্তা করো, 95 ভাগ 5 চিন্তা করো, 19 বার যাবে, 19 বার, বিটার মান হচ্ছে 19। আচ্ছা, কোন কমন বেস ইন ট্রানজিস্টরে বেস কারেন্ট ও এমিটার কারেন্ট যথাক্রমে, বেস কারেন্ট দেওয়া আছে মানে আইবি এর মান দেওয়া আছে, এমিটার কারেন্ট দেওয়া আছে মানে আইই এর মান দেওয়া আছে। আইসি যদি লাগে আইই মাইনাস আইবি করলেই হবে। কালেক্টর কারেন্ট ও কারেন্ট গেইন ফ্যাক্টর কত? কারেন্ট হলো আইসি, আইসি হবে দুটো ডিফারেন্স। তাহলে একটা আছে tan ইনভার্স 3, একটা আছে 5 ইনটু tan ইনভার্স 4। তাহলে tan ইনভার্স 3 থেকে 5 ইনটু tan ইনভার্স 4 এর বিয়োগ করতে হবে। এই বিয়োগটা অনেকে পারে না, এই বিয়োগটাও অনেকে তোমরা পারো না, আসলে দুঃখ কষ্টের কথা কি বলবো, এগুলো না পারলে আসলে চান্স পাওয়া ভেরি 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 টাফ। লাস্ট বিয়োগটা তোমাদেরকে দেখায় দেই। tan ইনভার্স 3 এর থেকে 5 ইনটু tan ইনভার্স 4 বিয়োগ করতে হবে না? তো যে বুদ্ধিমান হও তো এটা কাজ করো, 5 না লিখে এটাকে 0.5 লেখো, ছোট করছো তো এটা বড় হইলে হবে tan ইনভার্স 3, আর এইটাকে একটু 1 ইনটু লেখো। তাহলে tan ইনভার্স 3 কমন নিয়ে আমরা লিখতে পারো 1 মাইনাস 0.5, 1 মাইনাস 0.5 মানে হচ্ছে 0.5, বুঝতে পারছো? এবং এটাকে চাইলে 5 ইনটু tan ইনভার্স 4 লেখা যায়। আশা করি সলভটা বুঝছো। সো এটাই হচ্ছে বেসিকলি আমাদের আইসি এর মান। এবার আমাদের কিসের মান চাইছে? আলফার মান। আলফা মানে কি? আইসি ভাগ হচ্ছে আইবি, আইসি ভাগ হচ্ছে আমার আইবি এর যে অনুপাত ছেড়ে তো আলফা। তাহলে আইসি এর মান হচ্ছে এইটা, আইবি এর মান হচ্ছে এইটা। এইটা অনেকে পারো না, এটা যে তুমি এইটাকে কাটো তাহলে অবশ্যই একটা tan ইনভার্স 1 থেকে যাবে। 5 ইনটু tan ইনভার্স 1 মানে অবশ্যই 0.1 ঘর পিছায় যাবে 0.5। সো এখান থেকে আমি যদি তোমাদেরকে একটা স্টার দিয়ে দেই, এই ম্যাথটা বেশি ইম্পর্টেন্ট, এরপরে এইটা, এরপরে এইটা, আর তারপরে এইটা। এই চারটা ম্যাথই আসার মতো, চারটা ম্যাথই আসার মতো। আমার মনে হচ্ছে একটা ম্যাথ আসতে পারে। সো আমি কিন্তু তোমাকে একটু সিরিয়াল দিয়ে দিলাম কোন ম্যাথের ইম্পর্টেন্সটা কিরকম। সো বাবা, লাস্ট বাট নট দ্য লিস্ট, আমাদের লাস্ট চ্যাপ্টার জ্যোতির্বিজ্ঞান আমরা একটু পড়বো। সো এখানে আমরা যদি তাকে দেখি, দুইটা ম্যাথ আছে, এই টাইপের ম্যাথটা আসার চান্স একটু বেশি। ম্যাথ যদি আসে এটা আসতে পারে, নাইলে আর আসবে না, মুখস্থ পড়াই হচ্ছে এখান থেকে আসবে। কোন কুয়াশার থেকে আগত আলোক রশ্মি অনুযায়ী প্রতীয়মান হয় যে পৃথিবী থেকে কুয়াশাটি এত বেগে সরে যাচ্ছে। পৃথিবী থেকে কুয়াশার দূরত্ব হাবেলস কনস্ট্যান্ট দেওয়া আছে, দূরত্ব চাইছে। তাহলে আমরা জানি যে ভি ইকুয়াল হাবেলস কনস্ট্যান্ট ইনটু হচ্ছে ডিসটেন্স। ওকে, সেখানে ডিসটেন্সের যে মানটা হবে সেটা হবে ভি ভাগ হচ্ছে হাবেলের কনস্ট্যান্ট। সো ভি এর মান হচ্ছে বেগের মান, সো বেগের মান আছে 2.7 ইনটু 10 টু দি পাওয়ার 8। বাট হাবেল ধ্রুবকের সাথে মিলাইতে গেলে এটাকে মেগা পার সেকেন্ড নিতে হবে। সো মেগা পার সেকেন্ড যদি আমি নিতে চাই, এটাকে অবশ্যই 3.084 ইনটু 10 টু দি পাওয়ার
19 দ্বারা গুণ করতে হবে। নিচে আমাদের কি আছে, হাবেল ধ্রুবকের মান, হাবেল ধ্রুবকের মান কিলোমিটার পার সেকেন্ডে দেওয়া আছে 72। তাহলে হাবেল ধ্রুবক যেটা কিলোমিটার পার সেকেন্ডে ছিল, এই জন্য মেগা পার সেকেন্ডে কিন্তু আমরা কিলোমিটারে কনভার্ট করে নিয়েছি। সো এখান থেকে ক্যালকুলেশন করলে যা আসবে এটাই হবে উত্তর, অত প্যারা নেওয়ার দরকার নেই, এটা আসার চান্সও খুব কম। 72 3084 মধ্যে কয়বার যায় এই ক্যালকুলেশনটা যদি করতে পারো, পাওয়ার ক্যালকুলেশন করা তো ভেরি ভেরি ইজি। তাছাড়া 2.7 দিয়ে গুণ দিবা, আই হোপ খুব ইজিলি তুমি এই ম্যাথটা সলভ করতে পারবা। হ্যাঁ একটু প্যারা খাইতে পারো, বাট 72 3000 দেখো আমি দেখাই দিই, আসো। আর ধরো যে তোমাদের জন্য একটা রাখার আমি ভরসা পাচ্ছি না, আসো আমি নিজে তোমাকে ধরে ধরে করাই দিই। 72 তো 4 বার দাও, 4 বার যদি দাও 280 আর 288 হবে। এখান থেকে থাকবে 20, 4 নামাও, 72 তো যাবে হচ্ছে 3 বারও তো যাবে না, 2 বারই যাবে ঠিক মতো, তাহলে কত হবে 144। তাইলে বাকি থাকবে হচ্ছে তোমার 0, 6 আর একটা হাতে 1 আছে, তো এইটাই। দশমিক দিয়ে চাইলে আবার দশমিক দিয়ে যদি চাও এখান থেকে 0 আনতে পারো, তাহলে এইটা 5 বার 6 বার 7 বার 7 বার 8 বার কি যাবে, 7 8 56, হ্যাঁ 8 বারও যাবে, বাপরে বাপ 8 বার যদি যায় তাহলে 7 8 56 আরো 10, ওরে বাবা 570, যাই হোক 42.8 এর কাছাকাছি কিছু একটা। তো এটা দিয়ে এটাকে কাটলে 42.8 এর কাছাকাছি কিছু একটা। পাওয়ার যেটা আছে 19 আর 8, 19 এবং 8 যদি করো মোটামুটি 27 তুমি পাবা। আর হচ্ছে 42.8 রে 2.7 দ্বারা হচ্ছে গুণ করতে হবে, বুঝতে পারছো? সো 42.8 এর 2.7 দ্বারা গুণ করলে এইটা মোটামুটি ভাবে 116 কাছাকাছি হচ্ছে হবে। তাহলে তুমি যদি এটাকে 10 টু দি পাওয়ার 26 লিখতে চাও, 10 ঘর কমাইছো বা 10 কমাইছো, এটাও 10 দিয়ে ভাগ দাও, তাহলে এইটাও মোটামুটি ভাবে আচ্ছা 42.8 গুণ 2.7, হ্যাঁ তাহলে এক ঘর যদি পিছায়, আচ্ছা আমরা আরেকটু কি ক্যালকুলেশনের কথা ভুল করলাম, 19 আর 8, 19 আর 8 যদি করি কত হবে, 27 হবে। 27, তো 27 আমরা লিখছিলাম, এখান থেকে আমরা 26 করতেছি, 10 ঘর কমাচ্ছি, গুণে কোথাও কি মিস্টেক আছে, 42 আর হচ্ছে এত 11.16, তাহলে এইটা হ্যাঁ ঠিক আছে। এটা যে আরেকটু ঠান্ডা মাথায় ক্যালকুলেশন করি, তাহলে প্রথমে আমার 19 আর 8 আছে, 72 দিয়ে 3084 আমি কাটছি, মোটামুটি ভাবে কয়বার গেছে এটার মধ্যে 42 এর একটু বেশি বা 42 এর কাছাকাছি। এবার 42.8 রে 2.7 দিয়ে যদি আমি গুণ দেই, তাহলে 3 বারের একটু কম, 3 বার গেলে মোটামুটি ভাবে 120 আরো প্রায় মোটামুটি 129, তার থেকে কম, হ্যাঁ 116 বা 17 এত। তাহলে আমার হিসাবে তো 11.6 ইন্টু 10 টু দি পাওয়ার 26 কিলোমিটার হচ্ছে। সো এইটা তোমরা একটু ক্যালকুলেটর চেক দিও, এইটা তোমরা একটু ক্যালকুলেটরে চেক দিও, দিয়ে প্রবলেমটা কোথায় আছে একটু আমাকে জানাও। বাট আই হোপ আমি ক্যালকুলেশন মোটামুটি ঠিক মতোই করছি। 19 আর 8, ও আচ্ছা 19 আর 8, 19 আর 8 27, হ্যাঁ আরেক ঘর কমে দিলাম 26, ওকে। তো এটা একটু চেক দিয়ে আমাকে জানাও। সো আমাদের লাস্ট ম্যাথে আমরা বেসিক্যালি চলে এসেছি। তো লাস্ট যে ম্যাথটা আছে, একটি নক্ষত্রের ভর সূর্যের ভরের 6 গুণ, সূর্যের ভর এত হইলে সূর্যের ভর হচ্ছে প্রায় 2 ইন্টু 10 টু দি পাওয়ার 30 কেজি, বেসিক্যালি আচ্ছা মাস অফ দা সান বা সূর্যের ভর। কৃষ্ণ বিবরে যদি এটা পরিণত হইতে হয় তাহলে ঘটনা দিগন্তের ব্যাসার্ধ কত, সোয়ার্ডশিল ব্যাসার্ধ চাইছে। সোয়ার্ডশিল ব্যাসার্ধের সূত্র যে 2gm ভাগ হচ্ছে c স্কয়ার। এইটা করতে গেলে পোলাপানের অবস্থা খারাপ হয়ে যাবে। সো এইটা একটু আমি তোমাদের লাস্ট ঠান্ডা মাথায় আস্তে আস্তে একটু দেখায় দিই। আর এখানে চিন্তা ভাবনা গুলো একটু কিলোমিটারে করতে হয় এই অধ্যায়ের ক্ষেত্রে। সো এটা শর্ট সিলেবাসের বাইরের, এই জন্য অনেকেই জানো না বা অনেকেই হচ্ছে পারো না, এই হচ্ছে কাহিনী। তো ঠিক আছে, মোটামুটি ভাবে আসো আমরা ঠান্ডা মাথায় করি। সো 2 এর হচ্ছে 2, জি এর মানটা হচ্ছে 6.67 ইনটু 10 ইনভার্স হচ্ছে 11। সূর্যের ভরটা 6 গুণ হয়ে গেছে, তো সূর্যের ভরটা যদি 6 দিয়ে গুণ দেই তাহলে 6 দুগুণে 12 ইনটু হচ্ছে 10 টু দি পাওয়ার 30 বেসিক্যালি। তারপরে সি স্কয়ার আছে, আলোর বেগের স্কয়ার, 9 ইনটু হচ্ছে 10 টু দি পাওয়ার 16। আচ্ছা ঠিক আছে, এবার ঠান্ডা মাথায় কাটাকাটি করতে হবে। ঠিক আছে, তাহলে 3 ঘরের নামটা দিয়ে যদি কাটি, 3 3 9, 3 4 হচ্ছে 12। ঠিক আছে, এই হচ্ছে কাহিনী। এবার 3 6.67, তো 3 6 এর মধ্যে যাবে হচ্ছে 2 বার, 3 6 এর মধ্যে যাবে হচ্ছে 2 বার, 9 এর মধ্যে যাবে হচ্ছে 3 বার, তাহলে এইটা 2.2 এর খুব কাছাকাছি বা 2.3 হইতে পারে। ঠিক আছে, প্রায় হয়ে গেছে। 4 দুগুণে হচ্ছে আমাদের 8, 8 রে যদি আমরা 8 রে যদি আমরা 8 রে যদি আমরা 2.2 দিয়ে গুণ করি তাহলে এইটা 17.7 এর কাছাকাছি কিছু একটা হবে। এবার এখানে আছে হচ্ছে 30, এখানে আছে হচ্ছে 11, তাহলে এখান থেকে যদি আমরা বিয়োগ করে দেই মোটামুটি ভাবে আমরা
30 থেকে যদি 11 চলে যায় 19 থাকে, 19 এর নিচে 16 আছে, 16 উপরে গেলে মাইনাস হবে, মানে মোটামুটি ভাবে 10⁻³ মিটার হবে এসআই এককে। এবার আমরা যদি এটাকে কিলোমিটারে নেই, এটা কি হবে 17.7 কিলোমিটার। সো দিস ইজ আওয়ার সলভ, আশা করি বুঝছো। সো তারই সাথে আমরা মোটামুটি ভাবে আমাদের মেডি ফিজিক্সের, তার সাথে মোটামুটি ভাবে আমাদের মেডি ফিজিক্সের যা যা লাগবে সব কিছু কিন্তু আমরা সলভ করে ফেলছি। প্রায় শীতের রাত, আমি একটা আসলে ক্লাস নিলে গরম লাগে, এই জন্য পাতলা একটা শার্ট পরেছে, তোমরা ক্লাস নিচ্ছি, সোয়েটার পরারও সুযোগ নাই, পানি খাওয়ারও সুযোগ পাই নাই, ক্লাস নিতে নিতে প্রায় গলা ভেঙে গেছে। সারাদিন অফলাইনে ক্লাস ছিল, সেই দুপুর থেকে রাত পর্যন্ত। তারপরও দেখো এত রাত হওয়ার পরেও কিন্তু তোমাদের যেহেতু মেডিকেল ভর্তি পরীক্ষা সামনে আগায় আসছে, এই জন্য ক্লাসগুলো কিন্তু খুব সুন্দরভাবে আমরা কমপ্লিট করলাম। এবং আমি 100% এনসিইউটি তোমাকে দিতে পারি, যারা মনোযোগ দিয়ে ফিজিক্স ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, অ্যাজ ওয়েল এজ আমরা কেমিস্ট্রি আপলোড করেছি, এই ক্লাসগুলো যারা করেছো বা এই ক্লাসগুলো যারা করবা, তারা 100% সফলতা এখান থেকে পাবা। এবং তোমার এর বাইরে একটা মার্কের কোয়েশ্চেন বা একটা ম্যাথও তোমার বাইরে থেকে আসার কোনো চান্স নাই। তো এই যে আমরা ক্লাসগুলো তোমাদের নিলাম, বা সামনে আরো যতগুলো ফ্রি ক্লাসেস আমরা তোমার নিব, ঢাকা ভার্সিটি, কৃষি, জিএসটি, ফ্রি অফ কস্ট। এখানে তোমাকে কোনো কস্টিংও দিতে হবে না, কোনো কোর্সও কিনতে হবে না, কোনো কোর্স এনরোলও করতে হবে না। জাস্ট যদি পারো তোমাদের বন্ধু বান্ধব, ছোট ভাই বোন যারা আছে, ওদেরকে তুমি যদি ভাবো যে উপকৃত করবা, বা ওদের যদি আমাদের কন্টেন্ট গুলো লাগে, ইউটিউবে যেয়ে দেখবা শত শত কন্টেন্ট ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, আইসিটি অলরেডি বানায় রাখছি। জীবন আমি কাউকে কখনো সাবস্ক্রাইব করতে বলি নাই, বাট তোমাদের কাছে যদি ইউজফুল মনে হয়, তবে একটু তোমাদের ফ্রেন্ড, ফ্যামিলি যাদের দরকার তাদের কাছে একটু শেয়ার করে দিও। দ্যাট ইজ মাই অনলি রিকোয়েস্ট। প্রত্যেকের জন্য অনেক 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 দোয়া থাকবে। প্রত্যেকের স্বপ্নের মেডিকেলে, স্বপ্নের ইউনিভার্সিটিতে চান্স পাও, অ্যাডমিশন এই সিজনটাতে। এইটুকু বলে আমি বিদায় নিচ্ছি। অ্যাকচুয়ালি অনেক বেশি টায়ার্ড। সবার জন্য অনেক অনেক শুভকামনা। আশা করি ক্লাসটা করে উপকৃত হইছো। আলবিদা।